আমাদের বাংলায় তো পরিচালকদের দর্শক খুঁজতে হয়। আমি ভাগ্যবান, আমার ছবি যে দর্শকেরা দেখেছে তারাই অভিযোগটা করে কবে আবার দেখব। ভদ্রলোক বলে কি বলতো, অনেকে এদিক ওদিক করে ফাটা নিউজ করিয়ে দেয়। অ্যাট এনি কস্ট মার্কেটিং বা অ্যাট এনি কস্ট চর্চায় থাকাটা না, সামহাও মানে আমি ওই বান্দাটা না। হোয়াট ইজ দ্য মানে ডিফারেন্স বিটুইন আদি পুরুষ অ্যান্ড দিস রামায়ণ? সাত্বিকতা নেই। তুমি টাইগার শ্রফকে নিয়ে অনেক ভালো ভালো ছবি করতে পারো, অনেক দারুণ গ্র্যান্ডার বড় ছবি করতে পারো, তুমি একটা নিউটন করতে পারো। যখন সোনাম ওয়াংচু অনশন করছিলেন আমি প্রথম চলে গেছিলাম। অনুরাগ কাশ্যপ ভালো ডিরেক্টর, মাঝে মধ্যে ঘাটিয়া ফিল্ম বানিয়ে ফেলেন। আজকের দিনে দাঁড়িয়ে তুমি একটা স্বদেশের মতন সিনেমা বানাতে পারবে যেখানে তুমি বলবে তোমার দেশ মহান নয়? আর আমরা যে হারে ছবির দিন কমাচ্ছি, আমার এটাকে সমাধান বলে মনে হয় না। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমি যার সঙ্গে বসে রয়েছি তার ওপর আমার ব্যক্তিগতভাবে এবং ওর সিনেমা যারা পছন্দ করেন তাদেরও ব্যক্তিগতভাবেই, যেটা জানি আমি, অভিযোগ রয়েছে। কেন অভিযোগ? প্রতি বছরই একটি করে সিনেমা অ্যানাউন্সমেন্ট হতে থাকে, কিন্তু সেই সিনেমা পর্দায় আসে না। এবং তিনি ঘুরে বেড়াচ্ছেন, দেশ জুড়ে ঘুরে বেড়াচ্ছেন, প্রচুর বিভিন্ন বিদগ্ধ মানুষদের সাথে আলাপ করছেন, সেইগুলো নিয়ে তিনি একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন, কিন্তু সিনেমা নেই। এই অনেক অভিযোগের মধ্যে থেকেই কিছু অভিযোগ আমার রয়েছে এবং আপনাদেরও রয়েছে নিশ্চয়ই। সেই অভিযোগের প্রশ্ন নিয়েই আমি তার কাছে আসছি। যিনি রয়েছেন আমার সঙ্গে, তার নাম পাভেল। এই যে অভিযোগগুলো আমি করলাম, সেই অভিযোগ কি মিথ্যে না সত্যি? একদম আপকি আদালতের মতন অভিযোগ। না, এটা অভিযোগগুলো এই অভিযোগ নিয়ে কি করা হচ্ছে, মানে ঠিক করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, কি হচ্ছে? এই অভিযোগগুলো একদম সত্যি, এবং এই অভিযোগগুলোই হচ্ছে কিন্তু পাওনা। আমি খুব ভাগ্যবান, আমাদের বাংলায় তো পরিচালকদের দর্শক খুঁজতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই, অনেকটা ক্ষেত্রে। আমি ভাগ্যবান, আমার ছবি যে দর্শকেরা দেখেছে তারাই অভিযোগটা করে কবে আবার দেখব। তো এটার জন্য আমি ভাগ্যবান, কিন্তু আমার একটা দুঃখ তো আছেই। ব্যাপারটা হচ্ছে যে কলকাতা চলন্তিকা বেরোলো 2022-এ, ঠিক তার পরের বছরই যে ছবিটা আমি করেছিলাম মন খারাপ, সেটা রিলিজ হওয়ার কথা ছিল। কিন্তু প্রযোজকের একটি মানে কি বলবো, একটা আইনি জটিলতা হয়, খুব মারাত্মক লেভেলের আইনি জটিলতা হয়। তো ফলে ছবিটার পোস্ট প্রোডাকশন সবকিছু অনেকটা হল্ট হয়ে যায়, আটকে যায়। তো তারপরে সেই সময়টা আমি ডাক্তার কাকু শুট করি, হয়ে যায়। এইবার আসার কথা মন খারাপটা আগে, তারপরে ডাক্তার কাকু। ডাক্তার কাকুরও প্রযোজনা সংস্থার আবার জটিলতা দেখা দেয়। দুটো এক প্রযোজনা সংস্থা, দুটোই আলাদা। আচ্ছা, হ্যাঁ, দুটোই মানে বলে না, মানে ওই কোইন্সিডেন্স যখন ঘটতে থাকে কপালটা খুবই খারাপ হয়। তো এই দুটো ঘটে, এবং এই ঘটার পরে আমার কাছে কিন্তু প্রচুর প্রডিউসার ছিলেন সেই সময়, ছবি করতে চাইছিলেন। আমি প্রথমে ছবি করিনি, তার কারণ হচ্ছে আমার দুটো ছবি অলমোস্ট শুটিং ডান, বা একদিন দুদিনের প্যাচ বাকি এরকম অবস্থায় আছে। সেখানে দাঁড়িয়ে আবার ছবি শুরু করবো, এই ছবিগুলো কি করে শেষ করা যায় সেই দিকে আমি মন দিচ্ছিলাম। এই দ্বিতীয়বার যখন প্রযোজনা সংস্থায় সমস্যা হলো, আমি সিদ্ধান্ত নিলাম যারা রেগুলার বেসিসে ফিল্ম করে, যে প্রডিউসাররা আমাদের ইন্ডাস্ট্রির, আমি তাদের ছাড়া এই নতুন প্রডিউসারদের সঙ্গে সেই সময় আগে দুটো ছবি শেষ করি, তারপর করব, তার আগে করবো না। সেই জন্য আমার থার্ড ফিল্মটা ক্যামেলের সাথে পরাণ জাহাজটা শুরু করলাম। তো এই যে একটা গ্যাপ হয়ে গেছে, 23-24 2 বছরের রিলিজ নেই, কারণ 23-এ রিলিজ হওয়ার কথা ছিল মন খারাপ, 24-এ হওয়ার কথা ছিল ডাক্তার কাকু। তো এই পুরো গ্যাপ লকটা কেটে এইবার এই বছর 2025-এর নভেম্বরে রিলিজ করবে ডাক্তার কাকু। আচ্ছা। আর তার কিছুদিন পরেই, কারণ একটা তো মিনিমাম গ্যাপ লাগে একটা ছবির পরেই, তার কিছুদিন পরেই গ্যাপ দেখে অঙ্কুশেরও একটা ছবি আছে ওর প্রোডাকশনের, সেটা আগে পরে আমাদের বুঝে নিতে হবে, কারণ ওরও একটা জায়গা আছে, সেইটার পরে রিলিজ হয়ে যাবে মন খারাপ। এবং তার মাঝামাঝি সময় হয়তো পরাণ জাহাচায়, কারণ পরাণ জাহাচায়ের আর একটা ছোট প্যাচ ওয়ার্ক মতন বাকি আছে, সেটা শুট করে বাকিটা পোস্ট করে পরাণ জাহাচায়ও চলে আসবে। এই যে গ্যাপটা এবার একটু বড় তাড়াতাড়ি হবে। এবং তারপরে কি হবে, এর মাঝখানে আমার একটা ছবির করার কথা চলছে, সেই ছবিটাও শুট হয়ে যাবে। আচ্ছা। ফলে এই 3টে ছবির পরপরই, মানে আগামী এই আজকে আমরা যে সময় বসে আছি, ঠিক 1 বছরের মধ্যে 3টে ছবি রিলিজ হয়ে গেছে, এবং তার 6 মাসের মাথায় আরেকটা ছবি রিলিজ হয়ে গেছে। কিন্তু বিষয় একটা ইম্পর্টেন্ট জিনিস জানলাম আর কি, সেটা হচ্ছে যে ওই ক্যামিও চরিত্রে সেই খোলসটা ছেড়ে নাকি পাভেল পুরো বেরিয়ে গেছে।
পাভেল নাকি দুটো ছবিতেই মানে মন খারাপ এবং ডাক্তার কাকুতে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে। মানে এইটা কি করে হলো? পরিচালক পরিচালক অভিনেতা হয়েছে ঠিক আছে, কিন্তু নিজের ছবিতে যে এতটা নিজের ইনপুট দেয় বা নিজের ছবিটাকে যে আগলে রাখে, পাভেল তো ওরকম একজন পরিচালক, সেখানে গিয়ে কোথাও কি মনে হয় না যে খেই হারিয়ে ফেলতে পারি ডিরেকশনে? যেটা হয় আরো বেশি আগলাতে চাইছি। আচ্ছা, আগে ধরে নিলাম এই এক্স 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 ডিপার্টমেন্ট একা সামলাতাম এবং সেই ডিপার্টমেন্টগুলো সব ডিপার্টমেন্টই তো আমি ক্রস চেক না করে বেরোয় না। সে অভিনেতাদের প্রস্তুতি পর্ব থেকে শুরু করে এই আমি এখন ডিআই থেকে আসছি আমার ছবিরই, তো সবটাই থাকতো। তো অভিনয়ও তার একটা পার্ট, তো সেটাকেও একটু বেশি আগলানোর ইচ্ছে হলো এবং লোভ হলো আরো ভালো হয়ে বলতে গেলে। নিজে যখন চরিত্রগুলো লিখি তখন দারুণ মনে হয় এরম করে করবে, এরমটা বলবে, ওরম করবে, এবং তার সঙ্গে আরো অনেক কিছু সংযোজন করেন, আরো দারুণ কিছু দাঁড়ায়। তো ডাক্তার কাকুতে এই ক্যারেক্টারটা লিখতে লিখতে আমি সিরিয়াসলি বলছি, আমি চট করে কাউকে দেখতে পাচ্ছিলাম না এবং আমার নিজেকে এত প্রিডমিনেন্টলি দেখছিলাম। এবং সেই সময় আমার ওজন ছিল অনেক 97 কেজির মতন। তো দেখে আমার মনে হলো যে আমার শুধু ওজনটা একটু কমাতে হবে, যেহেতু 3টে এজ ব্র্যাকেটের আছে। তো প্রায় 40 কেজি মতন অল টোটাল ওজন কমিয়েছিলাম শুটের সময়, শুটে ওইটার জন্য করে। তারপর তো আবার একটু খাওয়া দাওয়া করেছি, একটু ব্যাক করেছি। মন খারাপের রোলটাও আমার খুব পছন্দ হলো, রোলটা করলাম তখন প্র্যাকটিসের মতনই পরপর, কারণ যখন ভালো লাগছে করতে তখন সেটা করা বেটার। এবং বলতে পারা যায় ডাক্তার কাকুর প্রিপারেশন ছিল মন খারাপ। তাই? হ্যাঁ, আচ্ছা, মানে প্রিপারেশন না, মন খারাপে আমি একটা লম্বা টাইম ক্যামেরা ফেস করছি, নিজে ডিরেক্ট করছি একসাথে, সেই পুরোটা ব্যালেন্সটা বুঝে সামগ্রিক বেস্ট এফর্টটা আমি ডাক্তার কাকুতে ফেলতে পেরেছি। আমার মন খারাপের পারফরমেন্সের থেকে ডাক্তার কাকুর পারফরমেন্স অনেক বেটার হয়েছে। নিজের লেগেছে যখন মনিটরে দেখছো, বোঝাই যাচ্ছে মানে এমনিই বোঝা যাচ্ছে, তাতে আর মানে থাকে না নিজেকে। মানে আমরা তো যখন অন্যের কাজ থেকে বুঝতে পারি, নিজের কাজ থেকে তো বুঝতে পারি যে এটা এরকম হলে বেটার হতো, বা এটা এরকম করেছে, এই ভাই এটা করে দিয়েছি, এরকম ব্যাপার আর কি, সেইটাই। কিন্তু এই যে গ্যাপের কথাটা বললে না, এটা কিন্তু আমার জীবনের প্রথম নয়। তুমি যদি ভালো করে ভেবে দেখো, আমার আমি বলতে চাইছি তখন তো পাভেল হয়ে ওঠেনি, সেটা প্রথম দিকে। সেটাও কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ছিল, সেটাও একটা স্বেচ্ছা কল ছিল। বাবার নাম গান্ধীজি 2015 2 অক্টোবর, নেক্সট রিলিজ হচ্ছে রসগোল্লা 2018 21 ডিসেম্বর। এই 3টে বছর, এই 3 বছরে আমি যেহেতু ওই সময় কথা দিয়েছিলাম যে আমি রসগোল্লাই আমার সেকেন্ড ছবি হবে, অন্য কিছু হবে না, আমি ঋতুদিকে অব্দি চেক ফেরত দিয়ে এসেছিলাম। ঋতুদির সাথে একটা ছবি করার কথা ছিল, আমি ঋতুদি খুব ভালোবেসে বলেছিল যা রসগোল্লাটা করে নে। তো সেই ছবিটা ঋতুদির সঙ্গে করা হয়নি, কোনোদিন করা হবে। তো সেই সময় একটা গ্যাপ হয়েছিল, তখন আমার আবার হিন্দি কাজ করছিলাম, লিখছিলাম, সেই সময় হিন্দি লিখে বালাটা হয়। এখন আবার যেই এই পুরো সময়টা জুড়ে আমি বোম্বেতে একটা প্রচুর সময় দিচ্ছি এবং আমি লিখছি, বিভিন্ন ভালো ভালো গল্পের রাইটস কিনছি এবং সেগুলো আমার একটা রাইটিং টিম বানিয়েছি, তাদের দিয়ে লেখাচ্ছি, আমি নিজে লিখছি। আমার সাথে একটা বড় টিম অ্যাসোসিয়েট করেছি আমি এখন, সেটা নিয়ে এখন অনেক বোম্বে, কলকাতা, দিল্লি, এখন তো বলতে নেই। আমার এই সারা ভারত ভ্রমণের কারণে আমার ইন্দোর থেকে, লাদাখ থেকে, হরিয়ানা, দিল্লি, বোম্বে, পুনে, এভরিওয়্যার আই হ্যাভ পিপল, ইনক্লুডিং কর্ণাটক। এভরিওয়্যার আই হ্যাভ পিপল, এভরিওয়্যার। তারা ইন্ডাস্ট্রির লোক, ইন্ডাস্ট্রির বাইরের লোক, তারা অনেক গুণীজন, অনেক বিভিন্ন মানুষ। তো তাদের সাথে এই কানেকশনটা তৈরি হওয়ায় আমি বিভিন্ন প্রান্তের গল্প পাচ্ছি, বিভিন্ন প্রান্তের অনেক কিছু জানতে পারছি, পুরাণের অনেক ইন্টারপ্রিটেশন জানতে পারছি, এবং সেগুলোই একটু কম্পাইল করে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য লেখালেখির কাজ শুরু করেছি। আগামী দিনে আশা করি খুব শীঘ্রই আসবো। এটাই আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেকদিন নাকি পাভেল লুকিয়ে রাখছে একটা বিষয়, একটা বড় খবর রয়েছে অনেকের, মানে আমার বন্ধু বান্ধবের অনেক কাছ থেকে শুনছি। তুমি ভদ্রলোক বলে তো তুমি বলছো, হ্যাঁ, তুমি চাইলেই তো এটা ব্রেকিং করে দিতে পারো। না, আমি বলছি সহকর্মী, তুমি তো জানো। আমি জানি না, আমি সত্যি জানি না। আমি ভদ্রলোক, আমি সহকর্মীদের থেকে শুনছি যে পাভেল একটা বিশাল বড়, এই বছরের শেষে নাকি বিরাট একটা খবর দেবে পাভেল। আমি বলিনি, আমি শেষ করিনি। পাভেল অলওয়েজ একটি, মানে আমার মনে হয় যে পাভেল যেটা বলতে চায়, এই কারণেই বলছি যে পাভেল যেটা বলতে চায় সেটা বলে দেয়, যেটা বলতে চায় না সেটা বলে না।
কিন্তু আমি চেষ্টা করছি ওকে বলানোর, এই আপনাদের জন্যই বলানোর চেষ্টা করছি। আমি ইনপুটগুলো দিয়ে দিই, সেটা হচ্ছে যে যেগুলো আমি জানি, সেটা হচ্ছে যে এই বছরের শেষে পাভেল একটি বড় বাংলা ছবি, ব্লকবাস্টার ছবি, যে ছবিটা প্রচুর বাজেটের, সেই ছবিটা অ্যানাউন্স করবেন এই বছরের শেষে 2025। আচ্ছা, 2026-এ পাভেল করছে, যেই খবরগুলো আমার কাছে রয়েছে, যে একটি মুম্বাইয়ের একটি বলিউডের একটা বিরাট স্টার, তার সঙ্গে হয়তো টলিউডের কেউ থাকতে পারেন বা পারেন না, তারা দুজন একসঙ্গে পাভেলের ছবিতে অভিনয় করছেন। আচ্ছা, 3 নম্বর আরেকটি বিষয় জানতে পেরেছি, সেটা হচ্ছে যে একটি আন্দোলন, যে আন্দোলনকে কেন্দ্র করে ছবিটি হতে পারে, সেটা কি, সেটা এই ছবির সাথে যোগাযোগ সূত্র আছে কি জানি না, কিন্তু সেই আন্দোলনের সঙ্গে পাভেল রীতিমতো থেকেছেন এবং সেই মানুষটার সঙ্গে ঘর করেছেন, যেটা পাভেল বলে থাকে, তাকে নিয়ে একটি ছবির বায়োগ্রাফি বা এরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা। এই 3টে কি ঠিক খবর না ঠিক খবর না? আমি নামগুলো এখনো জানতে চাই না। 3টেই সত্যি কথা। তো বেশ, 3টে 100% সত্যি কথা। আচ্ছা, এই বছরের খবরটাকে শুনি, যেটা বাংলা, কারণ বাংলার আমরা, কারণ যেটা আমি শুরু করলাম বলতে, আমি যেটা বারবার এটা মনে করি যে পাভেল আমার মনে হয় যে এমন একজন পরিচালক যে কোনো না কোনোভাবে বাংলা সংস্কৃতি, বাংলার কালচার প্রতিটা ছবিতে কোনো না কোনোভাবে রয়েছে। তুমি কেরিয়ার গ্রাফ দেখো, তোমার সেটা রয়েছে। তো এই ছবি ব্লকবাস্টার ছবিটা নিয়ে একটু যদি তুমি বলো, যতটা বলা সম্ভব হয়। আমি তোমাকে ফোর্স করতে পারি না, কারণ ওই যে বললাম, যেটা পাভেল যদি ইচ্ছে করে, আমি সত্যি কথাই বলছি। বিষয়টা হচ্ছে, তো ছবিটা তো আফিম ভাই পাভেল লেখা যায়, আমি ডিরেক্টর, আমার ভাবনা, আমার লেখা, সব ভালো কথা, কিন্তু ছবিটা না একক তো নয়। আমার মানে আমি যদি ছবির পিতা হই বা মাতা হই, তাহলে মাতা আরেকজন পিতা হয় প্রডিউসাররা কখনো প্রডিউসার। অন্য সময় তার ফস্টার ফাদার বা গার্জেন বা জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট শিক্ষক হয় হয়তো হিরো, কখনো নায়িকা, কখনো কোনো অভিনেতা, অনেক কিছু, মানে যেভাবে তুমি দেখতে পারো। তো আমরা যেহেতু সম্মিলিতভাবে কাজ করি, আমাদের অনেকগুলো প্রমোশনাল প্ল্যানিং থাকে, সেট আপ থাকে, সেই কারণে আমি একা ছবির নামগুলো বলতে পারি না আসলে। আর আমি ভদ্রলোক বলে কি বলতো, অনেকে এদিক ওদিক করে ফাটা নিউজ করিয়ে দেয়, মানে করিয়ে দিচ্ছে, লোকমুখে বলেছেন, পরিচালক বললেন, জানেন না। আমি খুব কাজে বিশ্বাসী। আমি জানি ছবিটা আসবে, ডাক্তার কাকু, মানুষের ভালো লাগবে, খুবই ভালো লাগবে, মানুষ দেখতে চাইছেন। এবার কাজ নিয়ে থাকাটা খুব ভালো। এবার প্রমোশন দরকার, মার্কেটিং খুবই দরকার, আমি একটু দুর্বলই এটায়, কিন্তু আমি জানি এটা দরকার। কিন্তু কি হয়, ওইটার নিজস্ব একটা ডিকোরাম থাকা উচিত। ওই যে অ্যাট এনি কস্ট মার্কেটিং বা অ্যাট এনি কস্ট চর্চায় থাকাটা না, সামহাও মানে আমি ওই বান্দাটা না। তো ওই যে ছবিটা আসছে, তুমি এত ভালো করে প্রশ্ন করেছো, তুমি খুব ভালো বলে বলছি, তোমাকে বলেই বলছি, আমি প্রথমবার ডিরেক্টলি পুরাণ ডিকোড করছি। আচ্ছা, ডিরেক্টলি পুরাণ ডিকোড করছি। এবার তুমি তো জানো বিষয়টা কি, তুমি ভাবছো তাহলে কি হচ্ছে, ও বাবা এটার সাথে আবার পুরাণ ডিকোড করছে। হ্যাঁ, তার মানে ভাবো পুরাণ ডিকোড করছি, এটা একটা বড় পার্ট ফিল্মটার, এবং খুব ম্যাসিভ ভাবে। তার সঙ্গে তো তুমি যেটা জানো, যেটা বলছো না, আমি যেটা জানি সেটা আছেই, তাহলে এবার ডবল হচ্ছে। আচ্ছা, তো সেইটা নিয়েই ওইটাই চেষ্টা। আর ওই যেটা বললে একটা বিষয় ভাবছি, সেটা হচ্ছে যেই তুমি বললে এটা, হ্যাঁ, যেই সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, হ্যাঁ, সেই সময়ে এই পুরাণ ডিকোড করা একটা কি রিস্কিং ফ্যাক্টর নয়? মানে না, পুরাণ ডিকোড করলে রিস্ক কেন হবে সব সময়? আচ্ছা, তোমার তো এই তুমি এক্ষুনি এক্সাম্পল দেখো, সিনেমা হলের বাইরে জুতো খুলে লোকে ঢুকছে। সিনেমা হলের বাইরে নার্সিমা বলে, যে মহাবতার নার্সিমা বলে সিনেমাটা বেরিয়েছে, তুমি হাসতে পারো, তুমি বলতে পারো কি কমন সেন্স হারিয়ে ফেলেছে, তুমি পাগল বলতে পারো, কিন্তু তুমি যদি রজনীকান্তের ছবি দেখে পয়সা ওড়ানো, বা দেবের সিনেমায় নাচ করছে সবাই, দেবদার ছবি দেখতে দেখতে, জিদ্দার ছবি দেখতে দেখতে সিটি মারছে, নাচ করছে, সেই সেলিব্রেশনটা যদি সত্য হয়, বা একটা আল্লু অর্জুনের ছবির জন্য সবাই ঘাড় ঝুঁকিয়ে জুতো খুলে খুলে ঢুকছে, কায়দা করছে, একটা স্টারডাম যদি সত্যি হয়, তাহলে তুমি একখানা মানে এরকম একটা স্পিরিচুয়াল বা পুরাণ কেন্দ্রিক ছবি হচ্ছে, লোকে জুতো খুলে, সেই তুমি ভেবে তো কনভার্সনটা তো হচ্ছে, তো পুরাণ ডেঞ্জারাস কোথায়? বরঞ্চ পুরাণ তো একটা আনট্যাপড স্পেস, যেটাকে ব্রিলিয়ান্টলি মানে আমাদের দেশে এবং আমাদের ভাষায় তথা বাংলায় মানে ইউজ করা যায়। তুমি যদি ভালো করে দেখো সিরিয়াল, বাংলা সিরিয়ালে কিভাবে বানিয়েছে, কিভাবে করেছে, আমি মেকিং এ বলছি না, আমি এলিমেন্ট ধরার জায়গায় বলছি। বেহুলা কি সুন্দরভাবে প্রজেক্টেড হয়েছে, ঠিক, সাত ভাই চম্পাও কত সুন্দরভাবে হয়েছে। তো সেগুলো তো আছেই। আগে সে সময় লাল কমল নীল ছিল, সন্ধ্যা রায়, ওনার একটা ছবি ছিল জয় বাবা তারকনাথ,
সেই সময় অন্য ছিল। এবার আমার পুরাণ ভাঙাটা এরম নয় অফকোর্স, কিন্তু পুরাণের একটা নিজস্ব জায়গা আছে। যদি সেটাকে সেই জায়গা দিয়ে, তার সেই মানে অবস্থান দিয়ে এবং তারতেই সাত্ত্বিক মানে আচরণকে না ব্যাঘাত ঘটিয়ে করা যায়, তাহলে তো খুব ভালো। ঠিক, খুব ভেবে চিন্তে শব্দগুলো বলতে হলো আমায়, কিন্তু যে পুরাণকে আসলে এক্স্যাক্টলি পুরাণকে খুব ভেবে চিন্তে ডিল করা উচিত। ঠিক ঠিক। আমাদের রামায়ণের টিজার দেখে সেটা বোঝা গেল না। হোয়াট ইজ দ্য মানে ডিফারেন্স বিটুইন আদি পুরুষ অ্যান্ড দিস রামায়ণ? সাত্ত্বিকতা নেই, সাত্ত্বিক নয়। এই রামায়ণটি সাত্ত্বিক লাগছে হ্যান্সিমার মিউজিক করলেও। ঠিক, আগের আদি পুরুষটি সামহাও কোথাও গিয়ে মানুষকে সাত্ত্বিক লাগছে না, চন্দনের গন্ধটা ছিল না, চন্দনের গন্ধটা ছিল না। তো পুরাণকে ডিল করলে খুব সুন্দরভাবে করা উচিত, সেটাই চেষ্টা করি। এই আরেকটি যেটা যেই দ্বিতীয় ছবিটির কথা বললাম, যে এইটা আমি নামটাই বলছি, যে কোথাও গিয়ে যেই বলিউড অ্যাক্টরটার কথা বলছি, সেই রাজকুমার রায়ের কথা বারবার উঠে আসছে, আমি অনেকের কাছ থেকেও শুনলাম। সে মানে তুমি কি ভেবেইছিলে যে ওকে নিয়েই প্ল্যান করছো? না সেটা নয়। আমি বম্বের ক্ষেত্রে একটা খুব সত্যি কথা বলছি, যে আমাদের না কথা চলে, আমাদের কথা চলে যতক্ষণ না, যেমন ধরে নাও বালা আয়ুষ্মান খুরানা করছেন, সেটা নিয়ে একটা সমস্যা হয়েছিল প্রথম দিকে, সেটা তো অন্য ব্যাপার। তার আগে তো অনেকজনকে পিচ করা হয়েছে। কারণ ধরে নাও আমাদের যখন পিচ হয়, সেখানে সেই অ্যাক্টরকে পাওয়া, তাকে রিচ করা, তাকে শোনানো, তার ডেট ওয়াইজ আবার সেটা হওয়া, তার সঙ্গে প্রোডাকশন হাউসের মানে হওয়াটা, ইটস আ ভেরি টাফ সিনারিও ইন মুম্বাই। এই সব অ্যাকোমোলেটিভ। তো আমাদের এই চেষ্টা চরিত্র চলতে থাকে। আমি অফিসিয়ালি কোনো নাম তোমায় বলতে পারবো না, কিন্তু একদমই চলছে। তো মানে মানে তো চলছেই। আর তুমি এমন একজনের নাম বলেছো, রাজকুমার রাও। তুমি ভেবে দেখো ঠান্ডা মাথায়, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা বলিউডে হাতে গুনে যে কজন অভিনেতা আছে, যাদের তুমি মানে মুচি থেকে মানে কর্পোরেট, হ্যাঁ, জুতো থেকে চণ্ডীপাঠ পুরোটা করতে পারবে, তার মধ্যে রাজকুমার রাও একজন। তুমি সবাইকে নিয়ে পারবে না। ঠিক। তুমি টাইগার শ্রফকে নিয়ে অনেক ভালো ভালো ছবি করতে পারো, অনেক দারুণ গ্র্যান্ডার বড় ছবি করতে পারো, তুমি একটা নিউটন করতে পারবে না, সামহাও হবে না, ব্যাপারটা বিশ্বাসযোগ্যতা হারাবে। কিন্তু রাজকুমার রাও কিন্তু মালিক করছে, লোকের ভালো লাগছে এবং আরো অনেক কিছু করছে। তো সেটাই চেষ্টা চরিত্র চলছে। হয়ে এক সপ্তাহ একটু সেজে সুজে যাক, এটা হবে না হবে, কি হবে, দেখা গেল কি অন্য কিছু হলো, ও এটা হলো না। আমরা তো চেষ্টা থাকি, রাজকুমার রায়ের সঙ্গে মানে কাজ করার চেষ্টা বা ইচ্ছা কার নেই? সবারই তো আছে। তোমার ওটা ফার্স্ট বলিউড ছবি হবে যদি এটা হয়। ডিরেকশনটা এবার টু ফার, মানে টু আর্লি টু কমেন্ট। ছবি তো হিন্দিতে হবেই, সেটাও হবে, লিখছিও হিন্দি ছবি লোকের জন্য, নিজের জন্যও লিখছি। লোকের জন্য কেন? আমি এটাই আবার বারবার এটা কেন লোকের জন্য কেন? পাভেল নিজের জন্য নিজে একটা হিন্দি ছবির জন্য ভাবছে না কেন? পাভেল হিন্দি ছবির জন্য ভাবছে না, পাভেল চেষ্টা করছে। না, পাভেল এটা তো অন্য বিষয়। পাভেল হিন্দি ছবি লিখে ফেলেছে। হ্যাঁ, তো পাভেলের এখানে আর অ্যাড অন করার কিছু নেই, প্রমাণ দেওয়ারও কিছু নেই যে পাভেল ভালো ছবি লিখতে পারে কি পারে না। কিন্তু পাভেল নিজের ছবি যে বাংলায় ডিরেকশন দিয়েছে, নিজে লিখে, সেখানে হিন্দিতে ভাবছে না বা হিন্দিতেই ট্রাই করছে না। কারণ সে সব কিসের জন্য আটকাচ্ছে, কোথায় আটকাচ্ছে? সত্যি কথা বলবো, পাভেল বাংলায় প্রথম ছবি লিখেছিল 2011-12 সালে। পাভেলের ডিরেক্টর হতে 2015 লেগে গেছিল, কিন্তু 4 বছর। বালা হিসেব করি তাহলে তো না, মাঝখানে কোভিডের টাইমটা ধরলে হবে না। সমস্যাটা যেটা হলো, এই পুরো কোভিডের টাইমটায় প্রায় 2-3 বছর আমরা তো কেউ কলকাতা ছেড়ে যাইনি, এবং বম্বেতে যেই কাজ বা যেই ধারাপাত চলছিল, বম্বের অবস্থা খুব খারাপ ছিল সেই সময় ছিল। তো সেই সময় সেই কাজের জন্য এফোর্টও দিইনি, চেষ্টাও করা হয়নি, করা হয়নি। কোভিড যাওয়ার পর থেকে আস্তে আস্তে মুভমেন্ট স্টার্ট করেছে। তখন এই ছবিগুলো শুট ছিল, এই শেষ করে মুভ করছি। তুমি যেই আমার উপর আস্থাটা রেখেছো, বম্বেতে ওখানে কিছু প্রডিউসাররাও রাখছেন, এটাই আশার আলো। রেখে বাকিটা সবটা হয়ে যাবে। একটা ছবি তো অনেকগুলো আস্থার সাথে হয়, প্রযোজকের আস্থা, অভিনেতার আস্থা, পরিচালকের আস্থা। তো সবকটা আস্থা এক জায়গায় আস্তে আস্তে আসছে, এলে একবারে দিব্যজ্যোতিটা বেরিয়ে যাবে। ঠিক। আরেকটা বিষয় যেটা আমি ভাবলাম, যে অনেকে বাবার এটাও ভাবছে যে পাভেল একদিকে ছবি করছে না, পাভেল আবার মাঝে সাথে ছবি করছে, পাভেল অ্যানাউন্সমেন্ট করছে, পাভেল ইউটিউবার হয়ে গেছে, পাভেল ইনফ্লুয়েন্সার হয়ে গেছে, পাভেল সমাজকর্মী হয়ে গেছে। মানে কোনটা ঠিক? মানে সবকটাই ঠিক। পাভেল সমাজকর্মী তো ছিলই, পাভেল সমাজকর্মী ছিল, কম বেশি সমাজকর্মী আছে, কম বেশি।
চুপি চুপি করে, এখনো সমাজের ব্যাপারগুলো সবাই জানে না, চুপি চুপি করে সমাজকর্মের যেটুকু যা কাজ। ইউটিউবার পাবেল হয়নি বেসিক্যালি। ইউটিউবার বলতে আমরা যেগুলো বুঝি বা যেটা বুঝি সেটা তো আমি ঠিক নই। আমি একজন পরিচালক যে বিভিন্ন মানুষের সাথে আলাপ করতে চেয়েছে এবং তাদের সঙ্গে একটা কনভারসেশন আগামী প্রজন্ম শুধু না বর্তমান প্রজন্মের জন্য এক জায়গায় জড়ো করে রাখতে চাইছে। এটা একটা খুব আমার মনে হয় আমি খুব একটা সিরিয়াস কাজ করছি। কারণ ধরে নাও কজন মানুষ জানে মধ্যপ্রদেশের বারওয়ানির জেলার কাছাকাছি গ্রামে একটা ন্যাশনাল হাইওয়ের থেকে গঙ্গা মন্দির হয়ে গেছে? কেন জানো? ন্যাশনাল হাইওয়েটা তুমি দেখবে এখানে লেখা আছে গুজরাট 284 বা সাম এক্স কিলোমিটার লেখা আছে, তারপরে আর কিছু নেই জল, তো ওখানে গঙ্গা মাইয়া হচ্ছে। তোমার মাইলস্টোন গঙ্গা মাইয়া কি, এটাই ন্যাশনাল হাইওয়ে ছিল। 56টা গ্রাম জলের তলায় ডুবে গেছে, ওখানে ড্যাম থেকে জল ছাড়ায়, তো মানুষ ওখানে গঙ্গা মন্দির বানিয়ে দিয়েছে। আমি নদী করে পুরোটা গিয়ে ভেতরে এখানে যে একটা ছোট্ট ওরা টাপু বলে, দ্বীপ মতন, দ্বীপও না আসলে, ওদের একটা উঁচু জায়গা ছিল বলে ওই জায়গাটা এখন অবধি এদিক ওদিক করে দাঁড়িয়ে আছে। হাতে গুনে 12-13 জনের পরিবার থাকে, কিছু গরু আছে, ছাগল আছে, তাদের আবার ঘাস খাওয়াতে দূরে নিয়ে যায় নৌকায় করে। অনেক সময় ওরা নিজেদের নৌকা নিজেরা বানিয়ে কি করে যাতায়াত করে, জিনিস নিয়ে আসে, কিন্তু ওটা ছেড়ে যায়নি, ওরা ওই জায়গাটা নিয়েই আছে ওদের মতো করে। ইলেকট্রিসিটিও নেই ওদের ওখানে, চিতা আসে, কুমির আসে। देश की समृद्धि के लिए मेरा गांव डुबोया गया, मेरे डूबे खेतों के आधार पे बिजली का उत्पादन किया गया। তো আমি এই জায়গাটায় গেছি, আমি জায়গাটা দেখেছি, হাতে হাতে দেখেছি, আমার দেশের এই জায়গাটা আমি হাতে দেখেছি। তো এরকম অনেক কিছুই আছে, যেমন ধরে নাও রাস্কিন বন্ড, তার জন্মদিন পালন করার কথা মুসৌরিতে, এই পুলওয়ামা অ্যাটাকের জন্য তিনি বন্ধ করে দিয়েছেন যে উনি এই সামাজিক আনন্দটা করবেন না। কিন্তু বাড়ি তো, জন্মদিন তো, সবাই ভালোবাসে, তো আমায় ফোন করে বলেছেন তুমি আসো। আমি সেই ভাগ্যবানদের একজন যে রাস্কিন বন্ডের মানে নিমন্ত্রণ পেয়ে তার জন্মদিনে তার পাশে থেকে একসাথে কেক কেটে গল্প করে আড্ডা মেরে, সিদ্ধার্থ ওনার নাতি ও আমার বন্ধু, আড্ডা মেরে আসতে পারি। তো এগুলো পাচ্ছি, তো এগুলোই বিভিন্নভাবে সমাজের বিভিন্ন রিফ্লেকশনে আসছে, তো এগুলো ক্যাপচার করে রাখছি কিছু কিছু। যেমন রাস্কিন বন্ডের তো কেউ জানেই না, আমি ক্যাপচার করিও নি, সোশ্যাল মিডিয়াতেও এটা দিইনি। বারওয়ানিরটা নিয়ে এপিসোড আছে, আরো অনেক কিছু নিয়ে আমি কাজ করেছি। লাদাখে যখন সোনাম ওয়াংচুক অনশন করছিলেন আমি প্রথম চলে গেছিলাম, তো আমি সেগুলো আমার মনে হয় যে এবার কি হয়, লোকে তো ঘুরে বেড়ায়, বালি প্রচুর দেখি, ব্যাংকক বালি প্রচুর ঘুরে গেছে, শ্রীলঙ্কা, যে যেখানে পাচ্ছে যাচ্ছে, সুন্দর, খারাপ না, বা ভালো তো ঘুরে বেড়াচ্ছে। তো আমিও ঘুরে বেড়াবো, তো আমিও তো ঘুরে বেড়াতে পারি, আর আমি তো ঘুরে বেড়াই। আমার ঘুরে বেড়ানোটা হয়ে গেছে না এগুলো সংক্রান্ত। আমি ইন্দোরে যাচ্ছি, সেখানে গিয়ে সবচেয়ে কম বয়সী একজন লোক যে একটা অটিস্টিক বাচ্চাকে অ্যাডাপ্ট করেছে, সেটার জন্য সে কোর্ট কেস জিতেছে যে আমি ওকে অ্যাডাপ্ট করবো, সিঙ্গেল ফাদার হবো। প্রথমে পারমিশন ছিল না আগে হওয়ার, ছেলেদের, ওনার জন্য হয়েছে। তার কাছে চলে গেছি। ভারতের প্রথম সুপার কম্পিউটার যিনি বানিয়েছেন আমাদের বিজয় পি ভাটকর, তিনি আমার বন্ধু, তার বয়স 90-এর ওপরের কাছাকাছি। তিনি আমার বন্ধু, আমি বন্ধুই বলছি, হ্যাঁ, মানে তিনি আর তার পুত্রবধূ দুজনেই আমার বন্ধু, একসাথে আমরা আড্ডাও মারি। আমি তার সাথে বসে কথা বলেছি, আমি জানতে পেরেছি অনেক কিছু জিনিস নিয়ে। এরকম বিভিন্ন মানুষ, মেধা পাটকার, রাস্কিন বন্ড, তো এইগুলো পাচ্ছি তো সেই কারণেই করা। এটা ইউটিউবার হওয়ার কারণে, কারণ জন্য ইউটিউবার হওয়ার জন্য যেই এলিমেন্টগুলো ইউটিউবে বেশি চলে, আমিও তো একটু দেখি, এই ধরনের জিনিস তো প্রথমত খুব কম হয়। যে জায়গায় গিয়ে একটা পডকাস্ট হয়, একটা স্টুডিওয়ে বসে বা এরকম একটা জায়গায় বসে আমরা সুন্দর সাজিয়ে গুছিয়ে কথা বলছি, এরকম হয়। আমি কিন্তু বারওয়ানিতে নদীটার মধ্যে দাঁড়িয়েছিলাম। আসলে এইটা আমার বৃহত্তর সিনেমা চর্চারই পার্ট হচ্ছে। যেমন ভাবে রেয়াজ করে সিঙ্গাররা, বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করে, ক্রিকেটার শ্যাডো প্র্যাকটিস করে, ডিরেক্টর কি করে, রাইটার কি করে। আমার বিশ্বাস রাইটার ডিরেক্টর বোধহয় এগুলোই করে, আমি এগুলোই করছি। তাই এটাই এবার সেটা ক্যাপচার করে রাখতে হবে। ক্যাপচার করে কোনো কোথায় দেওয়া, সবাই বললে ইউটিউবেই দাও, নিজের থাকবে, সারা জীবন থাকবে। এবং তোমার মানে তুমি যখন কারোর জন্য কিছু কমিশন প্রোগ্রাম বানাও, তোমায় তো অনেক কিছু মাথায় রেখে রাখতে হবে কাজ। আমার এগুলো মাথায় রাখতে হচ্ছে না, আমায় অনেক কিছু মাথায় না রেখে আমি বলতে পারছি। আমি লাদাখে গিয়ে সোনাম ওয়াংচুর কস্টার পাশে না ভেবেই বলতে পারছি, যেহেতু আমার
আমার নিজের একটা জায়গায় আছে ইউটিউবে। তো সেই জন্য এবার আরো অনেকে ভালোবাসে, তাদের ভালো লাগছে, তারা বলছে, এবং যারা আমার ওগুলো দেখে তারা কিন্তু দেখে সিরিয়াসলি, তারা মন দিয়ে খুশি হয়। যেমন কালকে শহরে সোনামঞ্চু এসেছিল, তুমি একমাত্র আমাকেই ওই ছবিটা পাঠিয়েছো। আমি বিশ্বাস ফিল্ম ইন্ডাস্ট্রিতে তোমার 300 জনের ওপর লোক চেনো তুমি, অভিনেতা, ডিরেক্টর, এবং তারা কম বেশি নামজাদা চেনো, তুমি একমাত্র আমায় পাঠিয়েছো না কেন? কারণ আমি দেখেছি যে তুমি এই আমি অনেক দিন ধরে যখন দেখছি, যবে থেকে তোমার ইউটিউব চ্যানেল, আমি দেখছি যে এই মানুষটা সত্যি মানে এইটা দেশের প্রতি ভাবনা থেকে বলবো না, আমি বলবো যে এই মানুষটা কোথায় ঘুরে নিজে একটু এক্সপিরিয়েন্স করতে চাইছে নিজের দেশটাকে। আমার এটা বারবার মনে হয়েছে এই এক্সপিরিয়েন্সটার জন্যই বলে তুমি ঘুরছো। আর একদম ঠিক। আমি আমার দেশটাকে চিনছি, আমি আমার দেশটাকে আগেও অন্য হয়েছে, অনেকে জানে না, ইরম শর্মিলা চানুর বিয়ে হয়েছিল কোদাইকানালে, আমি উইটনেসদের মধ্যে একজন ছিলাম। আমি মণিপুরে ওনার সঙ্গে ছিলাম। তো আমার বরাবরই আমার দেশটাকে জায়গায় গিয়ে চেনার, আমি নাগাল্যান্ডে গেছি এর মধ্যে বহুবার, আমি দিমাপুরে থেকেছি, বিখ্যাত অ্যাসামিস ফিল্ম আমিষ অনুরাগ কাশ্যপ প্রেজেন্ট করেছিল, সবাই জানে, এর হাজারিকার ছবি। এতে লিমা দাস তাতে যে অভিনয় করেছে, সে আমার বন্ধু হয়ে গেছে এইভাবে, এই কাণ্ড কারখানাতেই। তো আমি আমার দেশটাকে সত্যি চিনতে চাইছি, এবং বাইরে বালি যাব ঘুরতে, বিদেশেও যাব, আমি তো লন্ডন গেছিলাম একবার, আমি অন্য জায়গাও যাবো, ইচ্ছা আছে জীবনে আমার, ইজিপ্ট যাওয়ার, অনেকগুলো জায়গা, কিন্তু আমি দেশটাকে সামহাও চিনতে চাই ভালোভাবে। এবং সেটা রাইটার হিসেবে, ডিরেক্টর হিসেবে অনেক বৃহত্তর অর্থে। আমি তো একটা কোয়ালিটি চেক আছে, আমার ছবিতে গ্যাপ আছে, কিন্তু আমার একটা কোয়ালিটি চেক আছে। লোকে জানে যে যখন ছবিটা আসবে ভালো কিছুই হবে, সেই আশ্বাসটা তো বজায় রাখার চেষ্টা করতে হবে। এটা সম্ভব। আমি একটা ভয় পাওয়ার, এত কিছুর মধ্যে একটা ভয় পাওয়ার বিষয় ভাবছি, সেটা হচ্ছে যে তোমার একটা সন্তান আছে। হ্যাঁ, সে বোধহয় এখন নার্সারি বা ক্লাস 1-এ পড়ে, বোধহয় ক্লাস 1-এ ওঠেনি, ক্লাস 1-এ উঠবে সামনে, নার্সারি আমি বলছি। কি মনে ওরা বলে মন্টেসরি 3। তো আমি যাই হোক, আমি সেটা নিয়ে বলছি যে ওদের জন্য ভবিষ্যৎটা কি দাঁড়াচ্ছে। মানে তুমি যেই সময়ের মধ্যে যাচ্ছ, এতগুলো জায়গা দেখছো, এই যে তুমি যেই বললে, যেই বিপন্নতার কথা বললে, মানুষের বিপন্নতার কথা বললে, তা ওদের কাছে কি ভারত বা কি দেশটা রেখে যেতে পারবে বা আমরা রেখে যাচ্ছি বলে মনে হয়? এটা একটা বৃহত্তর প্রশ্ন। যদি তুমি এত জায়গায় ঘুরেছো এবং মানুষদের সঙ্গে, ওরকম বাচ্চার সাথে তুমি কথা বলেছো কোথাও গিয়ে, ওই বয়সের যারা স্কুল নেই, যাদের মাথায় ছাদ নেই, প্রত্যেক দিন আরেক দিন কাটানোর জন্য চেষ্টা করে যাচ্ছে, একটা দিন যেন বেঁচে থাকে আর কি। কি মনে হয় কি একটু, আমি এই কারণে বলছি, আমি হিউম্যানিস্ট পাভেলের সাথে কথা বলছি এই বিষয়টা নিয়ে। দুটো অ্যাপ্রোচ আছে আমার। একটা খুব সিরিয়াস অ্যাপ্রোচ, সেটা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে তুমি একটা স্বদেশের মতন সিনেমা বানাতে পারবে, যেখানে তুমি বলবে তোমার দেশ মহান নয়, যেখানে তুমি বলবে যে তোমার দেশ যখনই বিজ্ঞানে পিছিয়ে যায়, আবিষ্কারে পিছিয়ে যায়, অনেক কিছুতে পিছিয়ে যায়, তখনই কথায় কথায় তোমার সংস্কার, তোমার সংস্কৃতির দোহাই দেয়। এটা স্বদেশের ডায়লগ, শাহরুখ খানের মুখ দিয়ে ডায়লগ, মোহন চরিত্রটা বলছে। আজকের দিনে দাঁড়িয়ে এই সিনেমাটা করলে পাবলিক অনেক এটা নেবে না। তো আমি এটাই বলতে চাইছি যে আগামী দিনটা না অনেক সমস্যার আছে, কিন্তু আমি যাদের সাথে দেখা করছি সেই লোকগুলো হচ্ছে সমাধানের লোক, প্রবলেম সলভার। সোনাম ওয়াংচুক উনি যখন বলছেন যে এন্টারপ্রেনার বলি না, আমি বলি প্রবলেম সলভার। তো আমার বিশ্বাস আমাদের সেই প্রবলেম সলভার হওয়ার চেষ্টা করতে হবে, সমস্যাগুলো বুঝতে হবে। আমি তো অন্তত গোটা দেশের বিভিন্ন সমস্যা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, এবং তার অল্টারনেটিভ সিস্টেম বা সুরাহা কি হতে পারে বুঝতে পারছি আমার মতন করে। তো কিন্তু অনিশ্চয়তা তো কি পরিমাণ দেশের, এই যে ফ্লাইটটা উঠলো নামলো না, তো ঠিক পরের দিন ভোর 5টায় আমার ফ্লাইট নেওয়ার ছিল দিল্লি থেকে, আমি উঠেছি, আমি বসে আছি, আমি দিচ্ছি, বলার নেই কিছু। কাশ্মীরে যারা ঘুরতে গেছিল, আমি সামহাও কোনোদিন যাইনি, আমার প্রচুর সুযোগ ছিল কাশ্মীর যাওয়ার, আমি যাইনি। তো যারা গেছিল, কোনো অনিশ্চয়তার তো কোনো শেষ নেই। যতটা পারো ভালো করো, যার পারো নিজের পরিধিতে থেকে, শুধু নিজের না ভেবে যতটুকু সবার ভাবা যায় সেই চেষ্টা করো। তাহলে তোমার চারিপাশে একটা পরিবেশ তৈরি হবে যাতে তোমার সন্তান, তোমার বন্ধু বান্ধব, স্ত্রী, প্রেমিকা সবাই একটা সেফ শিল্ডে থাকবে। ওই আরো হাত ধরে ধরে থাকি সেই ব্যাপার, সোসাইটিটাকে এই দিকে নিয়ে যেতে হবে, চেষ্টা করতে হবে, ক্রিঞ্জ এলিমেন্টের থেকে দূরে থাকতে হবে। আমি শুধু
বইয়ে বা শিক্ষায় পুরোপুরি নিমজ্জিত হয়ে যাওয়ায় আমি বিশ্বাসী না। আমার মনে হয় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার অনেক পরিবর্তন দরকার এবং অনেক ডাইনামিক হওয়া দরকার, যেটা নয় তৎসত্ত্বেও। তো আমি আমার ছেলেকে এইভাবে করি, যেমন রাস্কিন বন্ডের বাড়িতে দরজা দাঁড়িয়ে ও রাস্কিন বন্ড করে চেঁচাচ্ছে, ও কেক নিয়ে এসছে কাটবে বলে। ওর এটাই, ও ওখানে গিয়েই ওই গল্পের বইগুলো নিয়ে সেখানে গল্প করা শুরু করছে। তো আমি এই পরিবেশগুলো রাখতে চাই, যেখানে যেখানে নিয়ে যাওয়া যায়। হরিয়ানাতে এই গরমের মধ্যে আমি ওকে নিয়ে যাই, ও কিন্তু আমার সঙ্গে এই যে ভারত ভ্রমণটা চলছে কম বেশি আমি ওকে ল্যাজে করে ঘুরে নিয়ে যাই যতটা পারা যায়। ও তো ছোট, খুবই 5 বছরের বয়সে, যতটা পারা যায় মোবাইলের থেকে দূরে রাখা, যত সিনেমার থেকে দূরে রাখা না, কিন্তু এইগুলোর মধ্যে দিয়ে রাখতে হবে। এবং আগামী দিন এখনো তো দেখো একটা সিজ ফায়ার হলো, আমরা অনেকে দুঃখ পেয়েছি, আমিও পেয়েছি। সিজ ফায়ারটা হয়ে গেল এত বাড়াবাড়ি সত্ত্বেও, তো ভেবে একটা জিনিস ভালো লেগেছে যে শান্তি চেয়েছে, থামতে চেয়েছে। কিন্তু এটার হয়তো থামবে না, এটা হয়তো অনন্তকাল চলবে। কিন্তু আমরা আজকে একটা পৃথিবীতে এখনো আছি যেখানে গাজা হচ্ছে হয়তো এক জায়গায়, আমাদের এখানে মুর্শিদাবাদে দাঙ্গা হচ্ছে হয়তো, তার মধ্যে থেকেও একটা ডেমোক্রেসির প্র্যাকটিস চলে যাচ্ছে। ঠিক। তো আশা ছাড়লে হবে না। ঠিক। আর আমার ছেলে খুব বিন্দাস হয়েছে, তো আমার থেকে বেটার আরো কিছু করতে পারে বলে আমার বিশ্বাস। আগামী দিনে অনেকে আছে, তোমাদের জেনারেশন থেকে একটা সন্দেশ ভাটিয়া এসছে, তুমি বোধহয় বাংলায় প্রথম সেলিব্রিটিদের ম্যানেজারদের নিয়ে একটা এপিসোড করেছো। এটা খুব বড় ব্যাপার করে ফেলেছো, তুমি জানো না ওটা কি করেছো। আমি ওই এপিসোডটা দেখেছি, না এটা খুব আমার ভালো লেগেছে। বোম্বেতে এই ধরনের কাজ হয়, ছোট 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 ছোট, এখানে হয় না। এই যে ছোট ছোট চেঞ্জগুলো আসছে, এগুলোকে বুঝতে হবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। ছোট ছোট ভালো জিনিস বলতে হবে, যারা ক্রিম চর্চা করে সেগুলোকেও মার্ক করতে হবে, যেমন ভালোগুলোকেও করতে হবে। তুমি যতগুলো ভালো সুন্দর সবার ভালো সমষ্টিগত ভালো ছোট ছোট ভালোগুলো রাখবে, এটা বৃহত্তর হবে। এই যে আমাদের বিশাল সমস্যা কারাপশনের আমাদের রাজ্যে তথা দেশে ইত্যাদি, কেন আমাদের ছোট 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 খারাপগুলো হয়েছে, সবাই কম বেশি ওইটার মধ্যে পার্টিসিপেট করতে করতে একটা বলয়তে এসে প্রবলেমে পড়েছি। তো উপায় একটাই, এই কাটিয়ে যতটা লড়াই যে যার মতন করে করে যাচ্ছে, যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া। ঠিক। এই আর ছেলে গুপি গাইন বাঘাবাইন দেখেছে? না, এখনো আমি পুরোটা দেখাতে পারিনি। ও চালিয়েছে একটু একটু এরকম করেছে, কিন্তু ওর গানটা মুখস্থ। ওর ওই প্রথম গানটা কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ওটা আমার ভাইয়ের কলার টিউন ছিল, সেখান থেকে শুনে তারপর ইউটিউবে চালিয়ে পছন্দের ছবি আমার হিরো রাজা দেশে বেশি পছন্দ গুপি গাইন বাঘাবাইনের চেয়েও, তো দুটোই দারুণ। তো ওই গানটা মুখস্থ করেছে, কিছু কিছু ক্লিপিংস দেখেছে, টানা ওই ছবিটা পুরোটা দেখাতে পারিনি। ও ইদানিং ফ্যান্টাস্টিক 4 দেখবে, ও অ্যাভেঞ্জার্সটা দেখেছে, ওই খাবলা খাবলা মেরে আমি গল্প বলেছি কিছু, গুপি গাইন বাঘাবাইনটা দেখবে তো বটে, সবই দেখবে। কিন্তু এখন থেকেই না আমি জোরটা না করে ওর অর্গানিক ফ্লো যেখানে যেখানে আসছে করছি, আর একটু বড় হয়ে যাক তারপর ঘাড় ধরে দেখাবো। যেমন বাবারা ঘাড় ধরে পড়তে বসে, অঙ্ক করিস নি কেন, হিরো রাজার দেশ দেখিস নি কেন, হ্যাঁ ছায়া সূর্য তোকে হোমওয়ার্ক দিয়েছিলাম না ছায়া সূর্য, এসব হবে ঠিক বাড়িতে। আমি তো অভিযোগের কথা বলছিলাম, অনেক কটা অভিযোগের কথা আমি এই তোমার যারা তোমার সঙ্গে কাজ করেছে তাদের থেকেও জেনেছি। তার মধ্যে একটা অভিযোগ হচ্ছে যে, অভিযোগ ঠিক নয়, এইটা তুমি জিজ্ঞেস করো তো যে পাভেল দাকে, আমি তো সেই প্রশ্নটাই করছি। সেটা হচ্ছে পাভেল একটা সময় ভীষণ প্যানিক করতো সেটে, সেটা কি কমেছে? প্যানিক ব্যাপারটা কমেছে না এখন এই 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 ভারত ভ্রমণের পরে সেই প্যানিক ব্যাপারটা কি কমেছে, সেটাই হচ্ছে প্রশ্ন। আমি তো জানি আমি প্যানিক করতাম না, আমায় নিয়ে লোকে প্যানিক করতো। না না, প্যানিক করতো একটা সময়, খুব টেনশন হাইপার হয়ে যেত কিছু। হাইপার না, আমি কমেছে একটা বলছি। একটা যেটা হতো, একটা বদরাগ থাকে তো মানুষের, সেটা বয়সের সাথে সাথে কমে। আমার ক্ষেত্রে কি হয়, আমি তো আর ছবিটা বারবার শুট করতে পারবো না। যেমন তা বলে ভাই 20 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা তাহলে 46 ঘন্টাও করেছি টানা দরকার পড়লে। এবার কথাটা হচ্ছে, আমি ওই গাওনাটা গাইতে চাই না, আমাদের প্রোডাকশনের পয়সা কম, আমাদের বাজেট কম, আমি ওই ব্যাখ্যাই যাব না। আমাদের সেই বুঝেই ছবি বানাতে হবে, বড় ছবি করলেও সেই বুঝে, ছোট ছবি করলেও সেই বুঝে করতে হবে, যে করে করা যায়। কোনো দিন সেখানে সেই পরিশ্রমটা অত্যাধিক করতে হয়, আমরা কষ্ট করে করি প্রযোজককে একটু সাহায্য করার জন্য, যে স্যার তাহলে কিন্তু এবার ভালো করে প্রমোশন করবেন, এই জন্য। এবার প্রযোজকও একটা বড় টাকার মানে পুঁজি ইনভেস্ট করে সেই একটা ব্যবসায় আসেন, তো আমরাও সেই অতিরিক্ত পরিশ্রমটা করে চেষ্টা করি, কিছুই না যাতে ভালো হয়। আর ভালো কাজ করতে একটু সময় লাগে, এটা ফ্যাক্ট। আর আমরা যে হারে ছবির দিন কমাচ্ছি, আমার এটাকে সমাধান বলে মনে হয় না। কারণ তুমি প্রোডাক্টের কোয়ালিটি ডাউন করে ব্রডার অডিয়েন্স অ্যাপিল করতে পারো না।
আমি কোনো দিন বলছি না যে এই দিনে, হয়তো এই দিনে ওই, কিন্তু ওই দিনে ওই ছবিটা হয়। বলিউডও তো এই শিফটটাই করছে আস্তে আস্তে। বলিউডও তো তুমি ভালো করে যদি দেখো, বলিউডে একটা বড় জিনিস ঘটছে, সেটা হচ্ছে প্যারাসাইট মুভিজ, যেটাকে ফ্র্যাঞ্চাইজি মুভিজও বলা যায়। সেটা হচ্ছে হেরাফেরি 3 হবে, ওইটার 2 হবে, ওইটার 1 হবে, ওইটার এই হবে, এবং এই করতে করতে একটা লুপে চলে গেছিল। কিন্তু ভালোভাবে দেখতে গেলে দেখবে সে এই খাবলাচ্ছে, কারণ ওইটার একটা অডিয়েন্স হবে, এটা লোকে চেনে, আমি পিআর মার্কেটিং আলাদা করে বেশি না করলেও ওইটা ধরে করে আমি একটা জায়গায় আসতে পারবো, এটাই টেন্ডেন্সি, রাইট? সেখানে দাঁড়িয়ে সাইয়ারা একটা অসাধারণ সুন্দর আলোর রাস্তা, এখানে মহাবতার নরসিমা একটা সুন্দর রাস্তা, সাইয়ারা বম্বেরই ছবি, নরসিমা কন্নড় ছবি, আরো অনেক জায়গা থেকে। তো ওই কোনো কিছু ফরম্যাটে বাঁধতে চাওয়াই সিনেমার নেচার নয়, তাহলে না কোনোদিন ড্রিমস হতো, না কোনোদিন অফসাইড হতো, না কোনোদিন শোলে হতো। শোলে সেদিনকার দিনে দাঁড়িয়ে দেখতে গেলে স্ট্রাকচারালি একটা ইম্পসিবল ছবি, লাগান একটা ইম্পসিবল ছবি, দিলসেও তাই। তো হবেই, এবার কখনো দিলসে টাকা তুলতে পারবে না, পরে গিয়ে কাল্ট বলবে, সানাম তেরি কসম রিলিজ করে ফ্লপ হয়ে যাবে, পরে 10 বছর পরে সেই টাকার ডবল টাকা তুলে দেবে। আর কখনো বোঝা যাচ্ছে না, মানে এখন সিনেমার ফরম্যাটও, মানে আমার মনে হয় যে কোথাও কি সিনেমার কন্টেন্ট এত জায়গায় এত বেড়ে যাচ্ছে, মানে কন্টেন্টই এত বেড়ে যাচ্ছে, মানুষ বুঝতে পারছে না যে কোনটা দেখবো এবং কোনটা দেখবো না। এবং মানুষ 2 ধরনের ছবি দেখে, আমি তো অডিয়েন্সদের সাথে কথা বলি খুব। একটা হচ্ছে পয়সা উসুল করার ছবি, সেটার আসলে বাংলা ভাষায় হচ্ছে, ইংরেজিতে বলে গ্র্যান্ডারের ছবি। সে হচ্ছে বড় স্টার হবে বা বড় চর্চার হবে বা বিশাল বড় ভিজুয়াল হবে, সেটা শুধু দেখতে যাচ্ছি, আর কি লাগছে, ভালো মন্দ খারাপ লাগছে ইম্পর্টেন্ট না, দেখতে যাচ্ছে কিছু একটা। ওই আগেকার দিনে যেমন হতো না, বড় জাক জমক দেখতে যাচ্ছে, ওই আর কি, এই ধরনের একটা ছবি। আরেকটা হচ্ছে যেই ছবিগুলো মানুষের কোর কানেক্ট করে, তাতে গ্র্যান্ডার থাকতেও পারে, তাতে নাও থাকতে পারে, তাতে দুজন কথা বলতে, যেমন ছোট্ট এক্সাম্পল দেখে লাপাতার লেডিস, ঠিক আছে, সিতারে জমিন পর, ঠিক আছে, এরকম আরো অনেক ছবি আছে। তো এই সব ছবি, যেই ছবি সামহাও অডিয়েন্সের ভেতরে কোথাও একটু নাড়া দেবে, আর নয়তো এমন একটা চারিপাশের পরিবেশ ক্রিয়েট করবে যে আমি কোথায় এলাম, বা এবার আমি গেলাম না, মানে ফোমো ক্রিয়েট করতে হবে। এখন এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি হয়েছে যে অডিয়েন্সের একটা ফোমো ক্রিয়েট হোক, যেমন সাইয়ারাতে সেটা হয়েছে অনেকে, যে আমি দেখিনি এখনো, মানে আমায় তো দেখতেই হবে, না দেখলে হবে না। সাইয়ারাকে ব্যাপারটা এরকম হয়েছে যে এটা না, মানে এটা এজও ব্যাপার হয়েছে, মানে এইটা হয়তো 18 থেকে 21, 22, 23, 24 এই এজটাকে ক্যাটার করছে, কিন্তু এটাই তো ক্যাটার করতে কেউ পাচ্ছিল না। এখন উল্টো বলে লাভ আছে যে এটা ক্যাটার হয়েছে বলে হয়েছে, আরে বাবা এটাকেই সবাই ক্যাটার করতে চাইছিল। লোকে ক্যাটার করতে কি চায়, নতুন অডিয়েন্স তো মেনলি দেখতে গেলে ভালোভাবে, আর যে নিজেদের অডিয়েন্স আছে বা যে স্টেডি অডিয়েন্স চলে, এবার স্টেডি অডিয়েন্স তার টেস্ট পাল্টাচ্ছে, নতুন অডিয়েন্সটা তৈরি হচ্ছে। তার একটা নতুন অডিয়েন্স বাল্ক যদি একটা ছবির এত ফেট বাড়িয়ে দিতে পারে, এত লোক দেখতে পারে, তো নাথিং লাইক ইট। ঠিক, এবং এটা তো তাই তো চেয়েছে। সাইয়ারা দেখে যদি তোমার মনে হয় যে মিড 50s দুজনের ভাল লাগবে, তাহলে তো আমাদের ছবি বোঝার সমস্যা। সাইয়ারা তো পুরোপুরি একটা ইয়াং ইউথ সেলিব্রেটিং লাভ স্টোরি উইথ প্যাশন, ইমোশন। হ্যাঁ, বয়স্ক লোকেদেরও ভালো লাগতে পারে, সে তো ভালো লাগবে, কিন্তু মেন টার্গেট তো ইউথ। সে তো মেকিং, তুমি অ্যাটিটিউড, হাঁটা চলা সবেতেই তাই বলছে। তা যাদের জন্য বানিয়েছে ছবিটা তাদেরকেই হিট করতে পেরেছে, তারা দেখেছে, তো নাথিং লাইক ইট। আর মহিষুরিকে আই লাভ মহিষুরি, মহিষুরিকে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমি মহিষুরির সেই আওয়ারা পান কেন অনেক কাজ প্রথম থেকে দেখি, আমার ওনার কাজ ভালো লাগে, মানে ডিরেক্টর হিসেবে আমার খুব ভালো লাগে। ঠিক, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি একটা র্যাপিড ফায়ার রেখেছি পাভেলের জন্য। এবার দেখি পাভেল কি করে ডিপ্লোম্যাসি ছাড়া সেই র্যাপিড ফায়ারটা কিভাবে ও ডিল করে। আমার প্রথম প্রশ্ন, এমন একটা দৃশ্য যা তুমি তৈরি করতে চেয়েছিলে কিন্তু অন্য কেউ করে ফেলেছে। বিক্রম সিনেমায়, বিক্রমে যে কাজের ভদ্র মহিলার যে সিনটা, উনি যে এজেন্ট হয়ে ওই যে ফাইটটা করবেন, ওরকম একটা সিন আমার স্বপ্নে, ভাবনায় এবং একটা স্ক্রিপ্টে ঢোকানোর প্ল্যানও ছিল, করে ফেলেছে এবং ব্রিলিয়ান্ট করেছে। ঠিক, আচ্ছা, যদি ঋতুপর্ণ ঘোষ বেঁচে থাকতো, হ্যাঁ, তুমি কোনো স্ক্রিপ্ট লিখে তাকে গিয়ে দেখিয়ে বলতে যে দেখুন তো আমি এটা লিখেছি, কি কি চেঞ্জেস দরকার বা কি কি মনে হচ্ছে না হচ্ছে, একটা ইনপুট চাইতে? না, করতে না। বেশ, এমন একটা তপন সিনহা বেঁচে থাকলে যেত। তপন সিনহা, তরুণ মজুমদার, তনুবাবুর কাছে আমি একবার দেখা করতেও গেছিলাম। আচ্ছা, তখন উনি অসুস্থ, উনি আমার রসগোল্লা দেখেছিলেন, আমার খুব ভালো লেগেছিল, আমায় বলেছিলেন ভালোবাসার কথা, আমি খুব ধন্য। লাবুদি ছিলেন, লাবণী সরকার সামনে ছিলেন, আমার আশীর্বাদ করেছিলেন, খুব মানে গালটি পেয়ে বলেছিলেন। আমি একবার দেখা করতেও গেছিলাম, কিন্তু
তখন কি বলুন, ওনার যে বয়স সেই সময় ওই বিরক্ত করাটা, একটু স্ক্রিপ্টটা পড়ুন, এটা করুন, ওটা আর করতে পারিনি, শুধু মুগ্ধ হয়ে কিছু গল্প শুনে কথা বলে চলে এসেছি। ঠিক ঠিক। পরেরটা হচ্ছে যে এমন কোনো সামাজিক ইস্যু যার ওপর তুমি কখনো ছবি করবে না এবং কেন? এমন কোনো সামাজিক ইস্যু যার উপর আমি ছবি করব না? না, এবং কেন করবে না তার কারণ বলতে হবে। কারণ তুমি এতটা, আমি এটা ভেবে ভেবে প্রশ্নগুলো রেখেছি, কারণ তুই হ্যাভ সিন লট অফ ইন্ডিয়া। তো একটা কিছু থাকতে পারে না যে ধরো তোমার ভীষণ, মানে এটা নিয়ে আমি দেখাতে পারবো না, আমি তো মুখে বলতে পারছি, কথা বলতে পারছি, কথা বলতে গেলেও তোমার একটু খারাপ লাগছে বা এরকম কিছু। আমি যদি খেপে যাই আমি সব দেখাতে পারি। আচ্ছা, মানে এরকম কিছু নেই? মানে এরকম কিছু আপাতত তো এরকম ভাবিনি এটা করব না বা এটা করব না, কিন্তু আমি পারি। আমি যে কোনো সামাজিক ইস্যু অ্যাড্রেস যদি চাই বা তখন মনে হয়ে যায়, এবং আর তো লগ্নিও লেগে থাকে অনেকের টাকার, সেই ঝামেলা থাকে, কেউ যদি মনে হয় যে অ্যাড্রেস করব আমি করতে পারি। আপাতত তো এরকম কিছু মনে হয় না, কারণ তুমি দেখো যে কোনো সামাজিক ইস্যু তো সব দিকই দেখানো সম্ভব, কম বেশি ইত্যাদি ভাবে। তো আমি দেখাতে পারি, আমি পারি। আমার এরকম কোনো মাথা নেই যে এরকম সামাজিক এই ইস্যুটায় আমি কথা বলবো না, বা আমি মানে কথা বলাটা আমার বরঞ্চ অস্বস্তিকর। আমার পক্ষে কোনো সামাজিক ইস্যুতে কিছু সেনসিটিভ থাকে যেগুলো হয়তো কোনো চাপ বা, আমি বলছি তুমি উত্তর দিয়ে দিচ্ছ, আমি এমন কোনো ইস্যু, যে ইস্যুগুলো তোমার মনে হয় যে ইটস ভেরি বিলো দি বেল্ট, বা বিলো দি বেল্ট এমন কিছু যেগুলো ধরো চাপ আছে, পলিটিক্যাল চাপ থাকতে পারে, এরকম কোনো আছে? তো প্রচুর পলিটিক্যাল চাপও হবে, তো এমন ছবি ভাবনা চিন্তায় আছে বা এমন কিছু ভাবি, পলিটিক্যাল চাপের তো মানে এই হবে না। একটা স্ক্রিপ্ট নিয়ে তো অনেক দূর এগিয়ে গেছিলাম, প্রডিউসাররা ব্যাক আউট করলো, কারণ খুব মানে ছবিটা খুবই রাজনৈতিক হয়ে যাচ্ছিল। ছবিটা রাজনৈতিকলি খুব সোজা সাপটা কথা বলছে, যেটা যে সত্যটা হজম করাটা একটু সমস্যা। তো তাই জন্য হলো না ছবিটা আপাতত। কিন্তু করবে ছবিটা, চেষ্টা তো করবোই, লিখেছি যখন চেষ্টা করবো না? চেষ্টা তো বারবার করবো, ইচ্ছা তো আছে করার, ইচ্ছা তো আছে। কোনোদিন যদি করা যায় করা যাবে। আর্টিকেল 15 হয়েছে, তো আর্টিকেল 15 তো যথেষ্ট করা ছবি। একটা মারাঠি সিনেমা কোর্ট হয়েছে, তো যথেষ্ট করা ছবি। তো আমি কি আর্টিকেল 15 করতে চাইবো না? যে কোনোদিন করতে চাইবো। কিন্তু কি হয়তো আর্টিকেল 15-এর যে ন্যারেটিভটা, যে সত্যটা, সেইটা একটা কোথাও গ্রহণযোগ্যতা পেয়েছে সোসাইটিতে লড়তে লড়তে। এমন অনেক ঘটনা, যেমন পরিযায়ী শ্রমিকদের জীবনের সত্যি যদি দেখাতে বসি না, বাংলার পরিযায়ী শ্রমিকদের জীবনের সত্যি এবং তাদের বাড়ির অবস্থা, মাথা খারাপ হয়ে যাবে। ঠান্ডা মাথায় বাঁচা কষ্টের হয়ে দাঁড়াবে প্রত্যেকের, যদি আমরা পুরোটা দেখিয়ে দিই। আমাদের এই বাংলার গ্রামগুলোর অবস্থায় খুব কষ্ট হবে, খুব ঝামেলার হবে। তুমি যদি হরিয়ানায় গিয়ে গ্রামে গ্রামে মেয়েদের অবস্থা দেখো, সেটা নিয়ে ছবি করতে যাও, অসুবিধা হবে। তুমি যদি মণিপুরের এই মেইতেইদের আর নাগাকুকি এই প্রবলেমটা নিয়ে ছবি করতে যাও, মানে কি বিভৎসতা তোমায় দেখাতে হবে, বা কি বিভৎসতার মধ্যে মানুষ বাঁচছে, মানে সেই ছবি দেখা মানে দম বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যাবে। সত্যজিৎ রায়কে যদি 30 সেকেন্ডে কোনো স্ক্রিপ্ট বোঝাতে পারতে, কি বলতে? প্লিজ এটা করুন, এইটুকুই। হ্যাঁ, 30 সেকেন্ডে বুঝিয়ে দিয়েছি, খুশি হয়ে গেছে, তাহলে ডিরেক্ট করুন। প্রডিউসার এমনি পেয়ে যাবো, আমি বলতাম আপনি ডিরেক্ট করুন, আমি প্রডিউসার জোগাড় করে দেবো। যদি ছবি সবচেয়ে ভালো বোঝে কে, সমালোচক, বন্ধু না তুমি? আমার মনে হয় বন্ধু। কেন? বন্ধু পয়সা দিয়ে দেখে, তারাই হচ্ছে বন্ধু, জেনুইনলি দেখে, বন্ধু পয়সা দিয়ে দেখে। আমি আমার মতন করে বানাচ্ছি, তো আমি তো বুঝি, আমি বুঝি বলে ছবিটা হয়। কিন্তু ছবিটা তো শুধু আমার বোঝায় থাকে না, একটা পারস্পরিক বোঝাপড়া, এবং আসলে লোকে অনেক কিছু পেতে যায়, তার পাওয়ার উপর থাকে। তো বন্ধু পায়, যখন পায় তখন পায়, যখন পায় না তখন পায় না, বলে দেয়। সমালোচকদের পাওয়া না পাওয়া অনেক কিছু হিসাব নিকাশ, অনেক কিছু ব্যাপার স্যাপার, অনেক কিছুর উপর থাকে। তো সেটা না, বন্ধু জেনুইন, পয়সা দিয়ে দেখে। বলিউডের এমন এক বন্ধু তথা অডিয়েন্স, মানে বন্ধু এবং অডিয়েন্স, তোমার অডিয়েন্স বা তোমার বন্ধু যারা, বুঝতে পেরেছি, যারাই অডিয়েন্স তারাই তো বন্ধু, তারাই আছে, আর কে আছে? না, এরকম সবসময় থাকে না, এটা নিয়ে আর বিস্তর আলোচনা হতে পারে। বন্ধুও সত্য, অডিয়েন্সও সত্য। ঠিক। বলিউডের এমন একজন পরিচালক যাকে তুমি গোপনে পছন্দ করো কিন্তু প্রকাশ্যে বলো না তুমি? বলি না, গোপনে বলেছি, অথচ মানে মনে মনে তুমি হয়তো পছন্দ করো তাকে, কিন্তু বলতে পাও না, কারণ সে অনেক কটা এমন ছবি বানিয়েছে যেগুলো তোমার মানে কি বানাচ্ছে এখন, এরকম।
আমার ক্ষেত্রে নামই বলে দিল। আমার ক্ষেত্রে যেরকম অনুরাগ কাশ্যপ, মানে আমার ক্ষেত্রে রামগোপাল বর্মা। আচ্ছা, সন্দীপ রেড্ডি ওয়েঙ্গে একটা কথা বলেছিল না, ওনাকে একটা ছবি বানাতে দেবো 800 কোটি বানাক, হাজার কোটি বানাক, ওরম বানাক, তারপর বানিয়ে ছেড়ে দাও ছবি। আমারও তাই বক্তব্য। আমার সেম ক্ষেত্রে অনুরাগ কাশ্যপ। আমার একটা সময় পর আর মানে ওই যে ছবিগুলো পরের দিকের ছবিগুলো আমার একে পছন্দ হয়নি খুব একটা। ওই নেটফ্লিক্সে যেটা ওই টাকা লুকানো নিয়ে আছে, আরো অনেক কটা অনেকগুলো আছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এবার নিচের দিকে নামছে, জানি না এই পরের ছবিটা অ্যানিমেল, ছবিটার অ্যানিমেল না কি আর ওই ছবিটার নাম অ্যানিমেল না, দ্যাট বান্দর, কেজি না বান্দর নাকি কেজি না মাঙ্কি অফ আ কেজ সামথিং, বান্দর। বান্দর ওই ছবিটা নিয়ে একটু আশা রয়েছে, দেখা যাক কি দেখা যাক। না না, অনুরাগ কাশ্যপ ভালো ডিরেক্টর, মাঝে মধ্যে ঘাটিয়া ফিল্ম বানিয়ে ফেলেন। তো মুক্কাবাজ, মুক্কাবাজটাও ভালো ছবি ছিল, আমার খারাপ লাগেনি। মুক্কাবাজ ইজ নাইস ছবি, আছে কিছু বাজে ছবি ওনার থাকে, সব পরিচালকেরই থাকে, কম বেশি হয়ে যায়। কিন্তু উনি মানে বাই কোর হি ইজ আ সেন্সিটিভ ডিরেক্টর, বাই কোর হি ইজ আ ভেরি শার্প, ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি হার্ড ওয়ার্কিং ডিরেক্টর। আমার মনে হয় ওনাকে যেভাবে ছবিটা বানান, তো ভালো লাগে। আমার দুঃখ হয় RGV কে নিয়ে, রামগোপাল বর্মাকে নিয়ে। ওই লোকটা কেন ছবি বানায় না, ওই লোকটা অন্য কিছু। এটাই সন্দীপ রেড্ডি ওয়েঙ্গার এই কথাটা আমি একমত, মানে এই লোকটা অন্য কিছু। রামগোপাল বর্মার ভালো ছবি বানানো উচিত। আমার কি মনে হয় জানো, মনসুর খান যেমন চাষাবাস করতে চলে গেছে, জোজিতা ওই সিকান্দার, জোজিতা ওই সিকান্দার, তার আগে হচ্ছে কেয়ামত সে কেয়ামত তক, পরে হচ্ছে জোশ, হাম ভি হ্যায় জোশ মে শাহরুখ খান, ট্রেন্ড সেটার সব ইত্যাদি করে নাকি চাষবাস করছে, ইকোনমিস্ট। সেটাই করা উচিত, আমার মনে হয় চলে গেছে সিনেমা কটা ভালো বানিয়েছে চলে যাওয়া উচিত, বা কোথাও না মাঝে মধ্যে গ্যাপ নিয়ে আবার আসা দরকার নেই, সেইগুলোই থাকবে। মানে সচিনের আমি লাস্ট দেখতে চাই 100 রান করেই আউট হয়েছে, তারপর খেলা ছেড়ে দিয়েছে। আমি সচিনকে 10 রান করে বেরিয়ে যাচ্ছে, ডাক আউট হয়ে যাচ্ছে, সেটাই পছন্দ করবো না, মানে সেইটাই নিয়ে থাকি আর কি। এটা কিন্তু আমার এখনো মনে হয় রামগোপাল বর্মা ফুরায়নি। দেখা যাক, মানে সময় আমার এখনো মনে হয় উনি এখনো ফুরাননি। আমার ভালোবাসা আছে। একটা লোক পুরো একখানা পলিটিক্যাল পারসেপশন অফ ফিল্ম ইন্ডাস্ট্রি পাল্টে দিয়েছে। মানুষকে কেমন দেখতে হবে পর্দায়, কত বড় কাজ করেছে শুভঙ্কর, আজকে কেউ বুঝবে না, অনেক বছর পরে বুঝবে। আর আমাদের এই ইনস্টাগ্রামের চকচকে দুনিয়ায় আমার নায়কেরা বা আমার চরিত্ররা, মানুষরা, আমার নায়িকারা কেমন দেখতে হবে তার একটা অলীক কাল্পনিক সংজ্ঞা চিরায়িত এসে গেছিল, সেটাকে ঘেঁটি ধরে পাল্টে দিয়েছিল রামগোপাল বর্মা। এটা একটা বিশাল বড় কাজ। ঠিকই বলেছো। এটা কিন্তু এখন যেটা তোমার ক্ষেত্রে দুঃখ, এখন দুঃখ শুধু সেটাই করার আছে। দুঃখ আর কি বলবো, ওনার থোড়ি যায় আসলে আমাদের কথা বুঝতো, যায় আসে না, ওর অন্য মুডে আছে, কি ভয়ানক মুডে আছে। আর মানে বলতে পারবো না, আর ওই ছোটবেলায় আজহারউদ্দিন আর এই রামগোপাল বর্মা, লজ্জায় মুখ দেখাতে পারি না। পরিচালক না হলে কি হতে? ক্রিকেটার বা কমেন্টেটর, ক্রিকেট কমেন্টেটর বা কোচ ক্রিকেটের। ভালো শিক্ষক হতে পারতাম যদি পড়াশোনা করাতাম বাচ্চাদের, কিছু ভালো টিচার হতে পারতাম। আমার মনে হয় তুমি ট্রাভেল এজেন্ট হতে পারতে। আমি খুব ভালো ট্রাভেল এজেন্ট হতে পারতাম, আমি হসপিটালিটিতে খুব ভালো ব্যবসা করতে পারি, আমি পলিটিক্সে আসতে পারতাম, অনেক কিছু হতে পারতাম। পলিটিক্স এর লাস্ট রিসর্ট বলে সবাই। না, সেই তো সাকসেসফুল হলে ওই গল্পে যায়। যাদের অন্য কিছু থাকে না, তাদের তো ছোটবেলা থেকে তলার লেভেলে রাজনীতি করে 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 ঘষে হয়। আমাদের মতন যারা সিনেমায় একটু মুখ দেখে চেনা জানা হয়ে গিয়ে ঢুকে যায়, বা অন্য কোনো জায়গায় বিখ্যাত ক্রিকেটার বলে টিকিট পেয়ে গেল, সেই গল্পটা আলাদা। রাজনীতি যারা করে তারা কিন্তু কম বয়স থেকে ঘষে 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 ফলটা তো পাই। মানে যখন কারাপ্টেড হয় ততদিনে মানে 40-45 হয়ে গেছে, তারপরে গুছিয়ে টাকা পয়সা কামায় বা কামায় না, আর বলতে পারি না, যাই হোক যা করে তো, কিন্তু সেটা কষ্টটা তো, স্ট্রাগলটা সত্যি তার মতন করে। সেটা একটা কারাপশনের স্ট্রাগল হলেও সেটাও তো একটা ইন্ডাস্ট্রি, সেটারও খুব কঠিন, বোধহয় সবচেয়ে কঠিন। কোথায় টাকা লুকাবো না, টাকা আসে কোথায় প্রথমে? আগে তো টাকা জোগাড় করে দিতে হয়, তবে তো তাকে দায়িত্ব দেয়। ঠিক, আগে তো সে টাকা লোকের থেকে নিয়ে, কায়দা করে নিয়ে বাঁচিয়ে, হয় টাকা নয় লোক, হয় মানুষজন সে এক গাদা নিয়ে এসে দেয় দলকে, পার্টিকে, আর নয় সে টাকা নিয়ে এসে দেয়, নয় কিছু কানেকশন দেয়, নয় যন্ত্রপাতি দেয়, কিছু একটা বেস দেয়, সে দেয়, তবে তাকে জায়গা দেয়। এবার সে 8 দিয়েছে, তাই তাকে 6 জায়গা দিয়েছে, এবার তার 10 জায়গা দরকার, তাকে 14 ঝাঁপাতে হয়। করতে করতে সে যেদিন 50 আসনে বসে, 150 ওপরের মানে বরবাদি তার মাথায় বসে আছে, তার আর যাওয়ার জায়গা থাকে না। এই মডেলটাই অদ্ভুত একটা কারাপশনের মডেল তৈরি হয়ে গেছে আমাদের ভারতীয় রাজনীতিতে। আমি এটা
দেখেছি চোখের সামনে। তো এটা খুব সমস্যার, তো কষ্ট হয়, সেটাও স্ট্রাগল আছে। আমরা প্রত্যেকটা প্রশ্নতেই বলে কষ্ট নিয়ে শেষ করছি। হ্যাঁ, কিন্তু আমার সিনেমাতেই থাকার সারা জীবনে সবচেয়ে বেশি ইচ্ছা আছে এবং আমি এটা সবচেয়ে ভালোবাসি। ঠিক। আচ্ছা এটা বলো তুমি যে প্রযোজকদের উদ্দেশ্যে সবচেয়ে বেশি বলা মিথ্যেটা কি? প্রযোজকদের উদ্দেশ্যে হ্যাঁ, এরা ছবি বোঝে না। এটা ভালো, এটা মিথ্যে কথা। এটা মিথ্যে কথা। কোনটা মিথ্যে কথা? যে ওরা ছবি বোঝে না। বোঝে অনেক প্রযোজক বোঝে। আচ্ছা, অনেক বোঝে। আচ্ছা, আর অন্যের ছবি বেশি বোঝে। সেটা এটা সত্যি, অন্যের ছবি খুব ভালো বোঝে, কিন্তু এটা সবচেয়ে বেশি লোক বলে আমি বুঝি না। আমি অনেক প্রযোজক দেখেছি যারা খুব সেন্সিবল, যারা খুব প্রপার দেখেছি। তো সেটা আছে, এইটা একটা, হ্যাঁ এটা একটা মিথ্যে কথা। আর কি প্রযোজকদের সম্বন্ধে মিথ্যে কথা আছে? অনেক আছে। ঠিক আছে, একটাই আমি নিচ্ছি এখান থেকে। এমন এক অভিনেতা বা অভিনেত্রী যাকে কাস্ট করতে চেয়েছো কিন্তু সাহস পাওনি? স্বস্তিকা মুখোপাধ্যায় অসুরে। মানে এটা তো খারাপ লাগা রয়েছে, মানে তুমি তো পুষিয়ে দিতে পারো। লাগা নেই, মানে আমি বলছি এরকম কেউ নেই যে যিনি আর নেই পৃথিবীতে, তাকে তুমি কাজ করতে চেয়েছিলে কিন্তু কোনোভাবে হয়নি, এরকম? সৌমিত্র চট্টোপাধ্যায় হয়নি, তারপর অনেক মানুষ হয়নি, আর হবে না। ইরফান, আমি স্ক্রিপ্ট নিয়ে গেছিলাম, তুমি জানো? না, এটা জানি না। এটা আমার ওনার সঙ্গে আলাপ হয়েছিল। আমার সেই সময় বোম্বেতে রেগুলার আমার আর মাধবনকে একটা স্ক্রিপ্ট শোনানো হয়েছিল, সেটা উনি পছন্দ করেছিলেন। সেটা একটা পলিটিক্যাল ঝামেলার কারণে একটা স্মৃতি ইরানির এমপি হয়ে উনি একটা বক্তব্য রেখেছিলেন ওই টপিকটায়। সেই টপিকটার কারণে ব্যাপারটা এরকম সেন্সিটিভ হয়ে যায়, ছবিটা এগোয় না। আর ইরফান খানকে একটা স্ক্রিপ্ট শুনিয়েছিলাম, তো তারপর উনি অসুস্থ হয়ে যান আরও বিভিন্ন কারণে। তারপর আর ওই ছবি, কারণ উনি ওনার ব্যাকলগই শেষ করছিলেন, তারপর আর আমরা কানেকশনেও পাইনি, তো হয়নি। ঋষি কাপুর, আমার কাছে টিএন সেশনের বায়োপিক রাইট আছে। আচ্ছা, হ্যাঁ, এটাও কেউ জানে না, 1 টাকায় আমায় দিয়ে দিয়েছিলেন। টিএন সেশন, তুমি চেষ্টা করো। যার কারণে ভারতের ভোটার কার্ড, আধার কার্ড, এই সব কিছুতে ফটো আইডেন্টিটি এসছে টিএন সেশনের কারণে। এবং মানে কি মানুষ তিনি, আমায় 1 টাকায় ওনার রাইট দিয়েছিলেন। ঋষি কাপুরের করার কথা আমরা পরিকল্পনা করে গিয়ে পেরে উঠিনি, হয়নি বিভিন্ন কারণে। ছবির যে স্কেল দ্বারা ছিল, যে বাজেট দ্বারা ছিল, ঋষি কাপুরকে নিয়ে সেই বাজেটটা অ্যাপ্রুভড হচ্ছিল না সেই সময় দাঁড়িয়ে, সে হয়নি। তারপর উনি চলে যান। আমি এখন আবার চেষ্টা করছি যে বিভিন্ন জায়গায় পিচ করছি। এক জায়গায় পিচ করেছিলাম, তারা আমরা পলিটিক্যাল কিছু করবো না বলে করলো না, তো আবার চেষ্টা করব, যদি হয় বায়োপিক তো অসুবিধা তো নেই, আই এম ট্রাইং। যদি তোমার ছবিগুলো ইমোজি হতো, তাহলে অসুর আর রসগোল্লা ইমোজিতে কি হতো? রসগোল্লা তো ইমোজি কত কিছু আছে। চাঁদের থেকে রস যদি পড়ে, আমি কখনো ভাবি এরকম একটা করা যায়, চাঁদের থেকে রস পড়লো, ঠিক আছে, আমি ঘুমোচ্ছি, আমার মুখ থেকে লাল পড়ছে, অনেক কিছু করা যায় রসগোল্লা। অসুরের তো ছোবরা দেখালেই হয়ে গেল, মাথায় একটা শিং দিয়ে দিলে সুন্দর লাগে। আমার অসুরকে আই লাভ অসুর। দ্য কনসেপ্ট অফ অসুর তুমি যদি ভালো করে পুরাণ ঘেটে দেখো, এটা পাঠিয়ে দেওয়া গোত্র তলায়, তারা সেই বড় বড় ছালাং দিয়ে প্রতিবার তপস্যা করছে, পায়ের ওপর পা তুলে 10 বার মাথা কেটে করে একটা মানে শক্তি নিচ্ছে ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইত্যাদির থেকে, পুরাণ থেকে নিয়ে ইন্দ্রলোক অ্যাটাক করছে, করে ইন্দ্রদের পাঠিয়ে দিচ্ছে। এবং প্রতিটা পুরাণের কাণ্ড কারখানায় তুমি দেখবি ইন্দ্রর কিছু না কিছু একখানা ভুলভাল শট মেরে আউট হওয়া কেস আছেই, ঠিক আছে। হয়তো একটা ফালতু স্লেজিং করে দিয়েছে, হয়তো একটা কিছু না কিছু করেছে, ইন্দ্র কিছু একটা করবেই, ইন্দ্রকে রেখে দেওয়া হয়েছে এই কারণে। আর এইরা প্রত্যেকবার তপস্যা করবে, ঘটনা ঘটবে, একটা অবতার এসে মারবে, কোন মহিলা এসে মারবেন, দেবী এসে মারবেন, এরা মরবে, আবার একই লুপে চলে যায়। এবং কি টেনাসিটি ঘুরে 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 চলছে। এবং সত্যিটা হচ্ছে পুরাণ অনুযায়ী এখন চলছে কলিযুগ, অসুররা সবচেয়ে বেশি শক্তিশালী এবং সবচেয়ে বেশি দখল নিয়ে চলে আছে। তুমি যদি মানে বৈষ্ণব পুরাণ ধরে যদি ভালোভাবে দেখো, তাহলে এখন কলির সন্ধে, সবে কলি চলছে, কলকি আসবে পরে, এখনো আসেননি। তো অসুররা কিন্তু অনেক পাওয়ার হাউস হয়ে গেছে, এত গালমন্দ করা সত্ত্বেও অসুরই চালাচ্ছে হয়তো পৃথিবীটা, ভাবে দেখো, মজার না? হ্যাঁ। কখনো তুমি ফেসবুকে অন্যদের কমেন্ট ঘেটে নিজের ছবি রিভিউ দিয়েছো? তুমি ধরো, আমি বলছি কখনো তুমি ফেসবুকে অন্যদের কমেন্ট ঘেটে নিজের ছবি রিভিউ খুঁজেছো, মানে পেয়েছো, মানে অন্যদের পোস্টে? হ্যাঁ, পোস্টে
খুঁজতে হয় না। আমার কিছু লোকজন আছে না, কেউ কিছু লিখলেই টুক করে পাঠিয়ে দেয়। মানে তোমার ভালো লিখলে পাঠিয়ে দেয়, খারাপ লিখলেও পাঠিয়ে খারাপ দেয়। লিখলে অনেক জায়গা থেকে আসে নাকি? না, ভালোটা বেশি জায়গা থেকে আসে, খারাপটা কম জায়গা থেকে আসে, কারণ আমি খারাপটা এন্টারটেইন করি না। আচ্ছা। যদি নোংরা কথা কেউ বলে ব্লক করে দিই বা করে দিই। কয়েকদিন আগে একটা চ্যাংড়া ছেলে করতে গেছিল, মানে ভালো করে বুঝিয়ে দিয়েছি যে এই ভাষায় কথা বলতে হলে ভাই সামনে আয়, সামনে ভাষায় করবো, সোশ্যাল ফেসে এই ভাষায় আলোচনাটা বসায় না, ঠিক। তো ব্লক করে দিই। আর যারা ভালো লাগে, খুবই ভালো লাগে, আরে হিন্দি রসগোল্লা, হিন্দিতে রসগোল্লা দেখে একজন হিন্দি ভাষীর লোক, সাহিত্যিক, সে ছবি চালিয়ে বাংলা ছবি এমনি আটকে গেছে, রসগোল্লাটা শুরু হয়েছে, পুরোটা দেখেছে, দেখে হিন্দিতে রিভিউ লিখেছে। 1 বছর আগে আমি জানতেই পারিনি। তারপর আমার এক বন্ধু দেখে আমার মেনশন না কি করেছে, আমি দেখতে পেয়ে আমি পাগল, তারপর রিপোস্ট করেছি, এত ভালো লেগেছে তার। আচ্ছা, এগুলো আনন্দের। তোমার যদি জীবনের একটা সিনেমার নাম হতো, তাহলে কি সিনেমার নাম হতো? আমার জীবন, তোমার জীবনটা ইট শুড বি পাভেল। মানে জীবনটার নাম হচ্ছে পাভেল? হ্যাঁ, মানে সিনেমাটার নামও পাভেল? হ্যাঁ, হলে তো হয়, বা আর যদি অন্যভাবে থাকতে পারে সেটাকে, কোন সিনেমার নাম যদি হতো তাহলে? কালীঘাট থেকে কাঁচ। কালীঘাট থেকে কাঁচ, আচ্ছা, এটা ভালো। এমন এক রাজনৈতিকভাবে ভুল মন্তব্য যা তুমি এখনো মনে করো সেটা ঠিক? মানে আমার করা কোনো রাজনৈতিক, তোমার করা না, তোমার শোনা এমন কোনো রাজনৈতিক মন্তব্য যেটা তোমার মনে হয় যে অরাজনৈতিকও হতে পারে, যেটা কিন্তু বলেছেন ঠিক বলেছেন, এটা মানে হয়তো সেটা আনকনস্টিটিউশনাল মন্তব্য, কিন্তু তোমার মনে হচ্ছে যে এইটা ওই সময় দাঁড়িয়ে ওইটাই বলা উচিত ছিল, এরকম মনে হয়েছে কখনো? হ্যাঁ হ্যাঁ, একদম। অনেক মন্তব্য থাকে এরকম, যেগুলো অ্যাপারেন্টলি লোকে বলে কি ভুলভাল বলছে, খারাপ কথা বলছে, বা মানে বেকার কথা বলছে বলে। যদি না খুব কুৎসিত ভাষায় বা নোংরামি করে কেউ না বলে, জেনুইনলি বলে, তাহলে তো আমার মানে এরকম অনেক বক্তব্য আমার ঠিক। যেমন দিলীপ বাবু, আমি নাম ধরেই বলছি, দিলীপ ঘোষ, বিজেপি করেন, অদ্ভুত একটা কায়দায় কথা বলেন না উনি, অনেক কথা সোজাসাপটা বলেন, আমার অনেক ওনার কথাগুলো মাঝে মধ্যে ঠিক মনে হয়। তারপর ধরে নাও আমি এর কথা বলছি, আমাদের একজন নেতা আছেন রাঘব চাড্ডা বলে, আম আদমি পার্টির, উনি অনেক কথা বলেন। ওনার জন্য তো এয়ারপোর্টে ওই সিঙ্গারা কফির ব্যবস্থা হয়েছে 10 টাকার। উনি যখন প্রথম বলেছিলেন যে এয়ারপোর্টে একটা চা খাওয়ার, একটা সিঙ্গারার এত দাম, জায়গা নেই, আমি প্রচুর মানুষ চিনি যারা হেসেছিল যে এরা এয়ারপোর্টেও দে ওয়ান্ট চিপ থিংস, তারপর প্লেনের কোয়ালিটি খারাপ হয়ে যাবে। মানে এইটার সাথে তো প্লেনের কোয়ালিটির কোনো লিঙ্ক নেই, কিন্তু বলেছিলেন ভালো কথা। তো এটা তো এটা ভালো কথাই বলেছে। এরকম অনেক কথা আমার উল্টো স্রোতের কথা মনে হয়। একটা সত্যি কথা বলবো, বলেই দিই, বাংলাদেশে যখন সে সময় ওই আন্দোলন হচ্ছিল, হাসিনা সরকারকে ফেলা হচ্ছিল, হাসিনাকে তাড়িয়ে দেওয়া হলো, সব হচ্ছিল, তখন অনেকে বলেছিল যে এটা পুরোপুরি চক্রান্ত হচ্ছে, এটা মৌলবাদী চক্রান্ত, এটা জামাত দ্বারা স্পন্সার্ড, এটা শুধু ছাত্রদের নয়। আমার মনে হয়েছিল ঠিক বলছে, যে কারণে সেই সময় বাংলাদেশের ওই নিয়ে আমি কোনো কথা বলিনি। আমার এমনি কথা বলতে ভালোও লাগে না, সব বিষয় নিয়ে বলিও না, কিন্তু আমার মনে হয়েছিল বোধহয় ঠিক বলছে, প্রমাণ হয়ে গেল ঠিক বলছে। সে সময় তো মনে হয়েছিল সবার ভুল বলেছে, সবাই তো ছি 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 ছি, তুমি একটা মুক্ত স্রোতকে দেখতে পাচ্ছ না, এসব বলেছিল। এখন তো মুক্ত স্রোত বাংলাদেশের অবস্থা আমরা দেখতেই পাচ্ছি। ঠিক। 1000 টাকায় ছবি বানাতে হলে তার সেই 1000 টাকায় তোমার যদি ছবি বানাতে হতো, সেটা তার ঘরানা কি রাখতে তুমি? হোয়াট উইল বি দ্য জনার? যদি 1000 টাকায় বানাতে হতো একটা সিনেমা, গোটা সিনেমা, শর্টও হতে পারে। পেন্টিং। হ্যাঁ, আমি আঁকাতাম, কাউকে দিয়ে আঁকাতাম, বা এখন মেশিন আছে তো তার সাথে কোলাবোরেশন করে এআই দিয়ে অ্যানিমেশনের একটা ছোট্ট শর্ট ফিল্ম, বা আঁকা দিয়ে তো পরপর ফ্রেম পাল্টায়, একটা লোককে 1 বছর রেখে করা যায়। তো তাকে বলতাম পার্টনারশিপে চলে আসতে, আমি গল্প আর মেধা কিরম হবে বলছি, তুই পরিশ্রম কর, দুজনে প্রডিউসার হয়ে যাবো, আর 10,000 টাকা দিয়ে আমরা এইটার একটা ভিমিও লিঙ্ক করবো, করে সব ফেস্টিভ্যালে পাঠাবো, প্রডিউসারদের পাঠাবো, যার ভালো লাগবে তার থেকে টাকা তুলবো, তোকে হাফ আমার হাফ দিয়ে ছবিটা রিলিজ করবো। প্রডিউসারই হয়ে যাও তুমি পুরো একদম। ইচ্ছা আছে আবার, টাকা পয়সার একটু ব্যবস্থা, চরিত্র করছি, খুবই কম এই জীবনে। তো অনেক মানুষজন আছেন তারা ভালোবাসেন, তো দেখি কোনোদিন যদি হতে পারে, ইচ্ছা তো আছে হওয়ার, সিনেমা প্রডিউস করার ইচ্ছা আছে। আমি তো চোলাই ক্রিয়েটিভ প্রডিউসার, আমি ওই প্রডিউসার আমার ছবি করতে বলছি, আমি বলছিলাম না অরুণদার ওই ছবিটা করে দাও, চোলাই চেগু তেমন, নমিতাকে আমি পিচ করে দিয়েছিলাম যে ও বানাক ছবিটা, চেগুটা হোক। আমার প্রোডাকশন করতে, প্রডিউসার হতে, শুধু রাইটার হিসেবে গল্প লিখে দিয়ে বা অন্য কিছু করলাম সেই ছবিতে, হয়তো অভিনয় করলাম বা অন্য কিছু করলাম, গান লিখলাম বা কিছু করলাম, স্টেডিক্যাম করলাম, কিছু একটা করলাম ওই ছবিতে, কিন্তু সেই ছবিটা কেউ বানাচ্ছে, আমি প্রডিউস করছি, এই ভাবনাটা খুব ভালো ভাবনা, খুব রিস্কি ভাবনা, কিন্তু আমার ভালো লাগে ভাবতে। ঠিক। শেষ প্রশ্ন, নিজের জীবনের একটা গোপন কথা বলো যেটা তুমি আগে কোনোদিন বলনি। আমি গাড়ি মারাত্মক ভালো চালাই,
এবং আমি গাড়ি, আমার দেখে বোঝা যাবে না, আমি গাড়ি স্পিডেও অ্যাবনর্মাল ভালো চালাই কন্ট্রোল নিয়ে। আমার কার রেসার হওয়ার একখানা ভেতরে ইন্টারনাল একটা জিল আছে, এবং আমি গাড়ি আসতেও খুব ভালো চালাই। মানে আমি যখন নর্মাল গাড়ি নিয়ে যাচ্ছি কেউ বুঝতে পারবে না। আবার একটা হসপিটালে নিয়ে যেতে হবে বলে কেপিসি থেকে পিজিতে, এই যে আঁকাটা, এই যে ছেলেটা এই আঁকাটা এঁকেছে আমার এক ভাই, তারই নাক দিয়ে কনস্ট্যান্ট রক্ত পড়ছিল, এই কাছেই থাকে গাঙ্গুলি বাগানে। ওকে নিয়ে আমি যাদবপুরে গেছিলাম কেপিসিতে। তো ডাক্তার বলছে এখানে হবে না, পিজিতে নিয়ে যেতে হবে। আমি শুধু সোজাম কতক্ষণ সময় আছে হাতে, সে ঘাবড়ে মানে কতক্ষণ সময় আছে হাতে, মানে 30 মিনিট, 20 মিনিট, 15 মিনিট, মানে কতক্ষণ পরে মারা যেতে পারে। আমি খুব টু দ্য পয়েন্ট জিজ্ঞেস করি, বলছে জানি না, কিন্তু খুব বেশি সময় নেই, কিন্তু আছে আছে। উনি বলতে চাইছিলেন মানে 0.5 ঘন্টা 1 ঘন্টা তো বাঁচবেই। ওকে, এখন চাপ নেই। গাড়িতে বসালাম। কেপিসি থেকে পিজি আমরা পৌঁছেছিলাম 11 মিনিটে ম্যাক্সিমাম হবে। আমি রসগোল্লার মিউজিক লঞ্চে সেন্সার অফিসে শিবুদারা চলে গেল, আমি তখন দাঁড়িয়ে আছি ওখানে। আমি সেন্সার সার্টিফিকেট দেবে, আমিই নিতে দাঁড়িয়ে আছি। তো সবটাই নিজে করতে ভালো লাগে, তো দাঁড়িয়ে আছি। আর ওদিকে মিউজিক লঞ্চ শুরু হচ্ছে, আমার মাথায় এসছে আমার তো মিউজিক লঞ্চ হতে যেতে হবে। তো উৎস ছিল, আমি ওকে বললাম যে তুই না, আমি গাড়িটা চালাবো বলে ওকে বসিয়ে আমি বসলাম। ধর্মতলা থেকে সাউথ সিটি আমরা 10 মিনিটের মধ্যে এসেছিলাম, ঠিক আছে। তো আমি দারুণ চালাই গাড়িটা, কেউ জানে না। তুমি যে এখনো অখ্যাত আছো, আমাদের সঙ্গে রয়েছে, সেটাই অনেক। আমি অখ্যাত থাকবো, আমি সারা জীবন সঙ্গে থাকবো, আমি কার অ্যাক্সিডেন্টে মরবো না। ঠিক, আমি চাই না, আমরা চাই না যে তুমি এরকম ভাবে যে কথাগুলো বলছো সেই কথাগুলো সত্যিও কোনোদিন। আমরা এতক্ষণ কথা বললাম পাভেলের সাথে, এটা একেবারেই নির্ভেজাল একটা আড্ডা। তো কেমন লাগলো সেই আড্ডা, সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর যেটা প্রত্যেকবারই বলে থাকি, ওই একটা সাবস্ক্রাইব বাটন আছে, একটা বেল আইকন আছে। রসগোল্লা অসুর যেই ছবিগুলো বেরিয়েছে, আরো অনেক ছবি বেরিয়েছে, বাবার নাম গান্ধীজি, চেগু, আমি ওরা সবকটা দেখে ফেলেছি। আপনারা সেই ছবিগুলো দেখুন এবং ওকে বলুন তাড়াতাড়ি একের পর এক যেন ছবি রিলিজ করতে পারে, আমরা যেন গিয়ে সিনেমা হলে তারই উপভোগ করতে পারি পাভেলের ছবি। নভেম্বর থেকে শুরু হবে, পরপর রিলিজ। তারপর নভেম্বরে ডাক্তার কাকু আসবে, তারপরে মন খারাপ বা পরাণ দেখা চায় আগে, কোনটা আগে কোনটা পরে জানি না, কিন্তু আগামী 1 বছরের মধ্যে 3টে ছবি পরপর আমার আসছে। আর তারপরে 6 মাস পরে আরেকটা ছবিও আসবে। ঠিক, থাকবো, সবকিছু নিয়ে একসাথে থাকতে হবে, একসাথে কাজকর্ম করতে হবে। জিনা ইয়া মারনা ইয়া, ইসকে সিওয়া জানা। এটাই বলে তোমার জীবনের নাম হতে ভালো হতো, তাই না? সেটা হলে ভালো। ওদের রাইটস দেবে না তো, ওটা তো ওদের রাইটস, ওটা দেবে না। কাপুর ফ্যামিলি দেবে, রণবীর কাপুরকে। আমার হলে তো রণবীর কাপুর। আমরা এরকম কথা বলতে থাকবো। আমার ক্যামেরা সৌপ্তিক এবং আমি শুভঙ্কর দাওয়াল।